আমি যখন ক্লাস 8-এ পড়ি তখন আমার সিনিয়র ক্লাস 9-এ পড়তো একটা মেয়ে, আসলে নাম বলতে চাচ্ছি না, বয়স 34 এই মুহূর্তে। জন্ম জেলা কোথায়? জন্মদিলা মানিকগঞ্জ। মানিকগঞ্জ থেকে আসছেন এখানে নাকি ঢাকায়? না, থাকেন? সাভারে থাকেন। ঠিক আছে, শুরু করেন প্লিজ। আমার জন্ম মানিকগঞ্জ। হ্যাঁ, বলছিলেন একটু আগে, বলেছেন। হ্যাঁ, ঘিওর থানা। তো 1984 31শে মার্চ। তো আমি মোটামুটি গ্রামে অবস্থা মোটামুটি ভালোই ছিল। তো আমার দাদা, আমাদের মানে দাদার যে বাবা ছিল, অনেক সম্পত্তি ছিল। আচ্ছা। তো দাদাকে সম্পত্তিগুলো মোটামুটি দাদা নষ্ট করে ফেলছে কিভাবে, যে উনি প্রায় 4 বার নির্বাচন করছে, 22 বছর নৌকাবাজ দিছে, এগুলো করে মোটামুটি সম্পত্তি শেষ। কিন্তু তারপরে একটা জিনিস আছে গ্রামে, যেটা সম্মান আছে, মানুষ এখন সম্মান। আপনার দাদা? হ্যাঁ। আচ্ছা। ছোটবেলা আমি ক্লাস 4 পর্যন্ত খুব লাক্সারিয়াস লাইফ লিড করছি, মানে আমার মতো করে। তারপরে জীবনে অনেক কষ্ট করছি। আমার মনে আছে আমি তো 1992 সালে আমি যখন ক্লাস 2-তে পড়ি, আমার গ্রামের একটা স্কুলে, তো একটা ছেলে আমার সাথে ফ্রেন্ডশিপ করতেছিল, অথচ ওদের অনেক সম্পত্তি, বাট আমাদের কিছুই নাই, শুধু ভিটে বাড়ি ছাড়া কিছুই নাই, কারণ দাদা সব শেষ করছে। তারপর ওই ছেলের আমি বলছিলাম যে তুই যে আমার সাথে বন্ধুত্ব করতে আসছিস, কোন যোগ্যতে আসছিস? মানে অহংকারটা অনেক বেশি ছিল, কারণ ওই দাদার প্রভাবে। আচ্ছা আচ্ছা। আপনার বাবা কি করতো? আমার বাবা আগে চাকরি করতো, পরে সাভারে আসার পরে অনেক পরিশ্রম করছে উনি। মানে আমি ছোটবেলায় কথা বলছি, ওই সময় আপনার বাবা কি করতো? ওই সময় বাবা চাকরি করতো। ঠিক আছে, বলেন। তারপরে ওই ছেলের সাথে পরে শেষে যেটা দোস্ত পাতা বলা হয় আর কি গ্রামের ভাষায়, পরে দোস্ত পাতার পর ওইখান থেকে আমি ক্লাস 4 পর্যন্ত পড়লাম। এদিকে বাবা থাকে টঙ্গী, আমি এক বাবার এক ছেলে। তো মাও মাঝে মধ্যে আসে যায়, কারণ টঙ্গী থেকে তারপর শিফট হলো সাভারে। এটা হলো 1995 সালে। সাভারে আসার পরে থাকি। কয় ভাই বোন ছিলেন আপনারা? আমি একাই। তো দাদা আমার অনেক ভালোবাসতো, আমি বংশের সবচেয়ে বড় ছিলাম এবং অনেক মেট ছিলাম আর কি। তো দাদা আমাকে বাবা আমার কাছে দিতে চাইতো না, কারণ ওইখানে পরিচয় হচ্ছে যে আমি আমার মানে দাদার পরিচয় আমি উনার নাতি, আর আমার এইখানে সাভার পরিচয় যে আমি একজন ভ্যান চালকের ছেলে। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে বাবা এখানে এসে ভ্যান চালানো শুরু করলো? হ্যাঁ। ওকে। তো এইখানে সাভার পরিচয়টা আমি একজন ভ্যান চালকের ছেলে, এই জিনিসটা দাদার কাছে অনেক মানে ওর লাগতো। তো দাদার আশা ছিল যে আমার যেহেতু মেধা ভালো, আমি দাদা আমাকে রাখবে, পড়াশোনা দাদা করাবে। তো আব্বা মা ওই যে ওনাদের মানে আসলে স্নেহের জন্য বা ভালোবাসার জন্য ওনারা মাঝে মধ্যে নিয়ে আসতো, আবার দাদা এসে নিয়ে যেত। আচ্ছা। তো এভাবে আমি ক্লাস 1 থেকে ক্লাস 5 পর্যন্ত বরাবরই ফার্স্ট থাকতাম। তো আমি ক্লাস 4-এ পড়ি, সাভারে এসে আমি রইলাম। তো আমার স্কুলে ভর্তি করলো না কিছুদিন। তো ভাই আমি এইখানে কি হলো, আমার আব্বা কি করলো, আমি হয়তো যে মহলটা ছিল ওই মহল আমার ম্যাক্সিমাম হলো হয়তো বাজে আমার আব্বা কি করলো, আমার একটা কাজের সাথে অ্যাড করে দিল। এটা হলো ওই যে আপনার সিঙ্গারা পরে বিক্রি করা। তো ওইটা করতে শুরু করলাম। কিছুদিন করার পরে আমার দাদা কার কাছে জানি শুনছে। আচ্ছা। দাদা শুই না, সেটা ছিল আপনার ক্লাস 4-এ ফাইনাল পরীক্ষার একটা পরীক্ষা অলরেডি হয়ে গেছে। জি। একটা পরীক্ষা অলরেডি হয়ে গেছে, কিন্তু দাদা শুই না, সাথে দাদা তো জানে যে আমার সাভারে স্কুলে ভর্তি করছে, বাট আমার তো স্কুল ভর্তি করে নাই। আমি তো সিঙ্গারা বিক্রি করতেছি সাভারে এসে সিঙ্গারা সমস্যা বিক্রি করতেছি, ওই যে স্কুলে ভর্তি করেনি এই অবস্থায়। হ্যাঁ। ওকে। দাদা তো এইটা কার কাছে শুনছে, শুই না দাদা চলে আসছে। যেদিন পরীক্ষা শুরু হয়েছে, আমার স্কুলের হেডমাস্টার তো দাদারে বলছে কাকা আলমগীর হলো শ্রাবণ কই, পরে বলছে যে ও তো এরকম সাভারে পরীক্ষা তো একটা হয়ে গেছে। ওই দিন দাদা চলে আসছে সাভারে এসে পরে আব্বার সাথে অনেক রাগারি করে আমার নিয়ে যাবে। ভোরবেলা ফজর নামাজে পরে বাড়াতে বের হলাম। বের হওয়ার পর রাস্তা আসার পরে রাস্তায় ছিনতাই ধরলো। যা মোটামুটি টাকা পয়সা যা ছিল নিয়ে গেল। তারপরে দাদা কি করলো, নিয়ে আমার আসলো, বাস স্ট্যান্ডে আসার পরে গাড়ি এত ভোরবেলা তো গাড়ি পাওয়া যায় না। পরে সংবাদপত্র একটা গাড়িতে গেলাম, গ্রামের বাড়িতে গেলাম। যাওয়ার পরে এখন স্যারের কাছে নিয়ে গেলাম। তো স্যার আবার দাদা বলে দিছে, কারণ দাদা আবার ম্যানেজিং কমিটির সদস্য ছিল। তো দাদার বলে দিছে যে ঠিক আছে নিয়ে আসেন, পরীক্ষা যেটা হয়ে গেছে ওইটা করে নিব। পরে কি করলো, আমার প্রশ্ন দিল, পরীক্ষা দিলাম। ওই অবস্থা পরীক্ষা দেওয়ার পরে আমি ওই পরীক্ষায় ফার্স্ট হয়েছিলাম। ওকে। ক্লাস 1 এর পরীক্ষা? না, ক্লাস 4। ক্লাস 4 এ। ওকে। ক্লাস 4।
তারপরে গেল তারপরে দাদা তার আসতেই দিবে না, দাদা ডিটারমাইন যে আমার ওইখানে রাখবে, কারণ ক্লাস 5 বৃত্তি দেওয়া হবে। ওকে। পরে সেটা দাদা কি করলো, আব্বার সাথে রাগারাগি করে আমার মার বাড়িতে নিয়ে গেল, কারণ বৃত্তি দেওয়া হবে। আমি ওইখানে থাকি এই অবস্থা। তো থাকতে তো মোটামুটি সামনের দিকে ভালোই পড়াশোনার দিকে আগাইতেছি। তো আমার এর ফাঁকে আবার কি হলো, আমি একটা বেসরকারি স্কুলে পড়তাম। তো আমি কি করলাম, ওই স্কুলের স্যার যে, ওই স্যারের কাছে আমি অঙ্ক পড়তাম, ইংলিশ পড়তাম। তো উনি আমার ওই দাদার সম্পর্কের জন্য উনি আমাকে, ওই ভদ্রলোকের নাম বললো আজিজ স্যার, জি। তো উনি আমাকে অফার করতো পড়ানোর জন্য। পরে আমি ওনার এখানে প্রায় 2 কিলোমিটার যায় ওনার এখানে পড়তাম। তো এরকম ওই প্রত্যেকদিন ভোরবেলা যাইতাম। যাওয়ার পরে ওনার এখানে পড়া, আবার ওনার একটা ছেলে ছিল অনু, ওর ফ্রেন্ড, একই ক্লাসে পড়তাম। তো স্যার কি করতো, সবাই প্রচুর মানে মারতো যদি একটু ভুল হইতো। তো পরীক্ষায় পড়াশোনা করতে খুব মানে ভালোভাবে পড়াশোনা হইতেছে, কোনো সমস্যা নাই। তো দাদা ওইদিকে, আর একটা জিনিস হলো, আর একটা ব্যাপার হলো, আমার যেটা মানে শৌখিনতা যেটা শিখাইছে আমার দাদা শিখাইছে। আমি যখন ক্লাস 2 তে পড়ি তখন থেকে আমার দাদা আমার কাপড় আয়রন করে, গ্রামের মনে করেন ক্লাস 2, দ্যাট মিনস হলো 1992। মানে আপনার দাদা, আমি যেটা বুঝতে পারছি, আপনার এলাকায় খুব আভিজাত্যপূর্ণ একটা মানুষ ছিলেন, খুব প্রভাবশালী একটা মানুষ ছিলেন। প্রভাবশালী, জি। জি। ওই টাইম 1992 সালে আমার দাদা কি করতো, কাপড় আয়রন করে আমার পড়াইতো। বিশাল ব্যাপার। ক্লাস 2 তে পড়তাম, মানে সম্ভব ছিল না, কিন্তু একটা প্রভাব ছিল, এইটাই। বুঝতে পেরেছি, হ্যাঁ। দাদা চাইতো আমি মানে, আর দাদা আমার সবচেয়ে, উনি আমার দাদিরও বলতো যে আমার পৃথিবী একদিকে, আমার এই নাতি হচ্ছে একদিকে। ক্লাস 5 পরীক্ষায় বৃত্তি পরীক্ষা দিলাম, বৃত্তি পরীক্ষা দেওয়ার পরে বৃত্তি পাইলাম। তারপরে এখন ভর্তি হবো কোথায়, আব্বা মা চাইতেছে আমি সাবার নিয়ে আসবে, আর আমার দাদা চাইতেছে আমার ওইখানে ভর্তি করবে। আমার ওইখানে ভর্তি করলো। ভর্তি করার পরে দাদার ডাইরেক্ট কথা যে আমার নাতির দিকে হাত বাড়াবি না, তুই থাকলে তোর জীবন তুই নষ্ট করছো, তুই যা মানে তাই করগা, আমার নাতি আমার কাছে থাকবে। তারপরে আমার ওই হলো ওইখানে যে স্কুল, ওই স্কুল হাই স্কুল, ওইখানে ভর্তি করলো, আঞ্চলিক উচ্চ বিদ্যালয় ফুলহারা। তো স্কুলে ভর্তি হলাম। ভর্তি হওয়ার পরে মোটামুটি চলতেছে। এই দিকে আমার সমস্যা হলো, আমার দাদি মারা গেছে আমি যখন ক্লাস 2 তে পড়ি তখন। ওকে। আমার বর্তমান যে দাদি, এই দাদি হচ্ছে মানে পরের দাদি, দাদা পরে বিয়ে করছে। তো এই দাদি ব্যাপার হচ্ছে, এই দাদির সাথে আমার দাদার সাথে, আমার বাবার সাথে একটা ব্যাপার নিয়ে সমস্যা ছিল। ওই একটা সময় এই দাদি আমার তার নিজে চাইতে বেশি ভালোবাসতো, বাট আমার বাবার সাথে যখন ওই ব্যাপারটা নিয়ে সমস্যা হয়েছে, তারপর থেকে এই দাদি আর আমার দেখতে পারে না টোটালি। তো আমার সেই, আপনি কি নাতি একটাই ছিলেন? আমার বাবারা 3 ভাই। আচ্ছা। তো আপনার দাদা আপনাকে এত পছন্দ করতো অন্য নাতিদের? আমার বাবা সবার বড় এবং আমি সবার বড় নাতি, এই জন্য সবাই সবচেয়ে বেশি পছন্দ করতো। আর মোটামুটি কথা বলতাম না, মানে তর্ক করতাম না কখনো, যেটা বলতো ওইটাই ইয়েস, মানে যেটা বলছে ওইটাই ঠিক আছে। আচ্ছা। ওই আমার দাদি কি করতো, ভাত, আমার দাদার খুব ভয় পাইতো, আমার দাদার সামনে ভাত দিত, মানে এমন অবস্থা যে ভাত প্লেটের ভিতরে উপরে ভাতগুলো গরম, ভিতরে ভাতগুলো একদম মানে নরম। এই জিনিসগুলো খুব মানে খারাপ লাগতো মাঝে মধ্যে। তারপরে দাদারে কিছু বলতে পারতাম না, কারণ দাদারে বললে তো আমি তো জানি যে আমার দাদির ইচ্ছা মতো মারবে, এই জন্য দাদারে বলতাম না। তো অনেক কষ্ট করে তাও খাইতাম, এইভাবে চলতো। আমার দাদা আবার এই জিনিসটা আমার ফুফু আমার দাদারে বলে দিল, আমার একটা ফুফু। তো ফুফু একদিন দেখে ফেলছে, আমার ভাতে পিঠে হাত দিয়ে ফেলছে, হাত দেওয়ার পরে দেখছে যে এই অবস্থা। আমার ফুফু আমার দাদারে বলে ফেলছে। পরে তো আমার দাদা দাদির রাগ, মানে বাড়িতে মাইরা বাড়িতে বের করে দিচ্ছে। পরে সেটা আমি বললাম যে ঠিক আছে, দাদার বাজার যায় বুঝাইলাম, কারণ সকালে চাটা সবসময় দাদা বাড়িতে খাইতো, এবং আমাদের গ্রামে মোটামুটি সকালবেলা মিনিমাম 30 থেকে 40 জন লোক আমাদের বাড়িতে চা খাইতো, চা আর মুড়ি গ্রামে। সকালে চাটা বাড়িতে খাইতো, বিকেলে চাটা দাদা বাজার যায় খাইতো। আচ্ছা। তো বিকেলে দাদা বাজার চা খাইতে যেত, আমিও যাইতাম, দাদা আমার নিয়ে যেত অলওয়েজ। তো যাইতাম, যাই তারপর দাদার বললাম যে দাদির যা হয়েছে হয়তো খেয়াল করে না, এটা নিয়ে আর কিছু করেন না। তো দাদা আবার আমার কথা মাইনে নিল, দাদির আর কিছু বললো না। এইদিকে আবার সমস্যা হলো, আমার ছোট কাকার সাথে বিয়ে হয়েছে আমার আপন খালা। এই খালা আমার বাড়িতে থাকতো। ওই আমি কি করতাম, মাঝে মধ্যে অনেক বেশি ক্ষুধা লাগলে আমার দাদা সবসময় টাকা দিত, আমার কাছে টাকা থাকতো সবসময়, আমি কি করতাম ওই টাকা দিয়ে খালার কাছ থেকে ভাত কিনা খাইতাম। আপনার বাবা এবং মা তখন সাভারে। ওকে। সবাই খুব আদর করতো। তো ওই কারণে আমার কাছে টাকা থাকতো। আর দাদা তো ওই আপনার ওই টাইমটাতে যখন আমি ক্লাস 1 2 তে পড়ি, তখন দাদা 10 টাকা 20 টাকা আমার দিত। খালার ছিল অনেক মানে কৃপণ টাইপের। আচ্ছা, হ্যাঁ বলেন।
তারপরে ওইখান থেকে আমি 6 গেল, 6-এ ফার্স্ট সেমিস্টার পরীক্ষা দিলাম, 6-এ ফার্স্ট সেমিস্টার পরীক্ষা দিলাম। পরীক্ষা দেওয়ার পরে প্রথম খাতাটা দিল ইংলিশের, আচ্ছা ইংলিশে ফার্স্ট হইলাম। পরে সাথে সাথে এখন ব্যাপার হচ্ছে ওইখানে যে হাই স্কুলটাতে ভর্তি হয়েছে ওই হাই স্কুল মিনিমাম আপনার 8 থেকে 10টা প্রাইমারি স্কুলে মানে স্টুডেন্টরাই ওইখানে আসছে, তারা তো আমরা ওইভাবে চিনত না। আচ্ছা পরে যখন আমার ইংলিশে ফার্স্ট রেজাল্ট দেখলো, রেজাল্ট দেখার সাথে সাথে আমার দাদার খবর দিল। ওই স্যারের নাম ছিল লাভলু স্যার। তো লাভলু স্যার দাদার খবর দিল, দাদা আসলো পরে কি হয়েছে, খারাপ করছে কি? পরে দাদার বললো যে না খারাপ তো না, আপনার তো এই নাতিটা আপনি কই রাখছিলেন এতদিন, কই কেন? বলছে ও তো অনেক ভালো খেয়াল রাখেন। ওকে। তারপর কিছুদিন যাওয়ার পরে আমার কি করলো, সাবার নিয়ে আসলো। মোটামুটি 3-4 মাস রইলাম, আবার দাদা এসে নিয়ে গেল। তো এইভাবে চলতেছে। আচ্ছা এখন আমার আব্বা এইখানে যে বলবো যে আমার আব্বার দোষ তাও না, আবার যে বলবো মার দোষ তাও না, আবার যে বলবো দাদার দোষ তাও না। কারণ আব্বা দেখেছে উনি ওনার সন্তান যে অনেক বেশি ভালোবাসে, একটা মতো সন্তান, এই কারণে আনতে চায়। আর মা তো মায়ের একটা মতো সন্তান, এই কারণে মা কান্নাকাটি করে, আব্বা যায় নিয়ে আসে। আবার ওই দিকে দাদা হইলো, দাদা তার নাতিরে ভালোবাসে, তার নাতির একটা মানে উজ্জ্বল ভবিষ্যৎ দেখতে চায়, এই জন্য দাদা আবার তার ওনার ওইখানে আমার নিতে চায়। সমস্যা এই জায়গায়। তো যাই হোক, ক্লাস 6-এ পরীক্ষা শেষ হলো। পরীক্ষা শেষ হওয়ার পরে ফাইনালি আমি পলায় চলে আসলাম বাড়ি থেকে। আমার একটা ফ্রেন্ড আছিল মোহাম্মদ আলী। আমাদের মানে গ্রামটা টোটালি এমন অবস্থা ছিল, বর্ষার 4 থেকে 5 মাস নৌকা ছাড়া মুভ করা যেত না। নৌকা ছিল একটা বাহন। তো মোহাম্মদ আলী ছিল, ওর বাবার নৌকা ছিল। তো আমি লাস্ট ফাইনাল পরীক্ষাটা দিয়ে মোহাম্মদ আলী বললাম যে মোহাম্মদ আলী আমি তো সাভার চলে যাব, আমার কাছে টাকা নাই, ভাড়া লাগবো। পরে মোহাম্মদ আলী কি করলো, আমার 15 টাকা ভাড়া দিল। আমার ওই 15 টাকা দিল। 15 টাকা দেওয়ার পরে আমি ও আবার কি করলো, আমার ওর নৌকা দিয়া মানে 2-3 কিলোমিটার আমাদের বাড়ি থেকে 2 কিলোমিটার দূরে যায় আমার নামাই দিয়ে আসলো। নামাই দিয়ে আসবো আমি কি ওইখান থেকে গেলাম টেপরাটা হচ্ছে আপনার উথুলির আগে, মানে আরিসা ঘাটের আগে আর কি। টেপরা যাওয়ার পরে ওইখান থেকে কেন যাচ্ছেন? আমি সাভার আসবো, মানে বাবা মার সঙ্গে দেখা করতে হবে। চলে আসতেছে, ব্যাগটা নিয়ে চলে আসতেছে। মানে এটা কোন ক্লাস? ক্লাস 6-এ পড়ার সময়? 6-এ পরীক্ষা শেষ করছি, 7 আমি সাভার এসে ভর্তি হবো। তো সাভার এসে 7-এ মানে বাবা মায়ের সঙ্গে থাকবে? বাবা মার সাথে থাকবো। আচ্ছা। কারণ বাড়িতে ওই যে দাদার অ্যাবসেন্সে যে আমার সাথে যে খারাপ ব্যবহারগুলো করে ওগুলো ভালো লাগতো না আপনার? খারাপ লাগতো। আমি পরে শেষে কি করলাম, দাদার একটা চিঠি লেখা আমি চলে আসলাম। আচ্ছা। টেপরা আসলাম। টেপরা আসার পরে তখন আপনার কাঠবডি গাড়ি চলতো কিছু, তো ওই গাড়িতে উঠলাম। ওই গাড়িতে 5 টাকা। মানিকগঞ্জ থেকে সাভার তো বেশিক্ষণ লাগার কথা না। মানিকগঞ্জ না, এটা হলো আরিচার আগে টেপরা। আচ্ছা আচ্ছা। ওইখান থেকে সাভার আসলাম 60 টাকা ভাড়া দিয়ে। আচ্ছা। আসলাম, আইসা বাসায় গেলাম। বাসায় যাওয়ার পরে মানে আমি আব্বা আমার কাছে যাই, আমি কান্না করে দিছি। পরে বলতেছে কেন? পরে শেষে বললাম যে আমি আর বাড়িতে থাকবো না, আমার এইখানে লেখাপড়া করাইতে হবে, কিন্তু আমার লেখাপড়া করাইতে হবে, আমি এখানে থাকবো। পরে ঠিক আছে। একটাই মাত্র ছেলে ছিলেন? আমি একাই। আচ্ছা। তো আপনাকে ছেড়ে আপনার বাবা মা থাকতো, কষ্ট হতো না তাদের? হ্যাঁ, সেই জন্য তো বারবার নিয়ে আসতো। ওকে ফাইন। আমার মনে হয় খুশি হওয়ার কথা। তারপর? হ্যাঁ, তারপর খুশি হলো। তারপরে আব্বা কি করলো, কয় ঠিক আছে। তখন ছিল আপনার তখন কিন্তু পরীক্ষাগুলো শেষ হইতো মোটামুটি ডিসেম্বর শেষের দিকে। তো যে সামনে তো জানুয়ারি, তার জানুয়ারিতে ভর্তি করি। তো ভর্তি করতে করতে স্কুলে ভর্তি করবো, 6 মাস চলে এলো। 6 মাস যাওয়ার পরে আর ভর্তি হইলাম না। পরে যা ভর্তি হইলাম হলো 98-তে। 98-তে ক্লাস 7-এ ভর্তি হলাম সাভারে। 98 সালে আমি কি করতাম, আমার বাসায় থেকে আব্বার জন্য ভাত নিয়ে যেতাম। আচ্ছা। ভাত নিয়ে যেতাম। ভাত নিয়ে যাওয়ার পর ভাত নিয়ে যাইতাম হলো আব্বারে দুপুরে ভাত খাওয়াইতে। তো একদিন এখন আব্বা কি কারণে করছে সেই জানে, হয়তো এমন হইতে পারে যে ওই যে আমার হয়তো মহল্লার প্লাবন থেকে বিরত রাখার জন্য হইতে পারে, অথবা তার টাকার চিন্তাও হইতে পারে। যে কোনো কারণে সেই করছে। আমাদের রিক্সা ছিল, 3-4টা রিক্সা ছিল, একটা রিক্সা আমার ধরাই দিছে। তখন ক্লাস 7-এ ধরা দিছে, মানে রিক্সা চালাইতে বলতেছে? জি। তো ওইটা ধরাই দেওয়ার পরে এই যে ধরলাম রিক্সা, পরে অনেক কষ্ট হলো। স্ট্যান্ড মানে আপনার তখন ভাড়া ছিল মেবি সাভার বাজার থেকে সাভার স্ট্যান্ড আপনার 4 টাকা ভাড়া। চালাইলেন আপনি? হ্যাঁ, চালাইলাম। আসলে খুব কষ্ট লাগলো। কষ্ট লাগার পরে আমি আর কি তারপরে ওই প্রতিদিনই করতাম, যাইতাম, টাইম পাইলেই যাইতাম। দেশের গ্যারেজের রিক্সা আছে, যা চালাইতাম, করতাম। স্কুলেও যাইতাম। স্কুলে যাইতাম, কারোর সাথে কথাবার্তা বলতাম না, খুব একা একা থাকতাম। কারণ ওইখানে দেখা যাচ্ছে সাভারের ম্যাক্সিমাম যারা আছে সবাই মোটামুটি, আমি ওদের সাথে অ্যাডজাস্ট হতে পারতেছি না। তো ফার্স্ট সেমিস্টার সবাই মোটামুটি বড় লোক মোটামুটি মানে আমাদের চেয়ে অনেক ভালো।
আচ্ছা, তো যে কারণে ওদের সাথে অ্যাডজাস্ট করতে অ্যাডজাস্ট পারতেন হতে পারতেছে না, হয়তো কেউ কথা বলতে চায় না বা হয় না, কিন্তু আমার মোটামুটি আমার চেহারা দিয়ে হয়তো দু একজন কথাবার্তা বলতো, কিন্তু আবার পোশাক পরিচ্ছদ, কারণ আমি যখন বাড়িতে চলে আসলাম আগের কিন্তু অবস্থা ছিল খুব ভালো আমার চলাফেরা, যখন সাভারে চলে আসলাম তখন আবার অবস্থাটা অন্যরকম হয়ে গেল। আচ্ছা, আমি ক্লাস 7 থেকে আজ পর্যন্ত আমি কখনো আমার বাবার দেয়া কোনো কাপড় পরিনি, টোটালি নিজে নিজে রিক্সা চালায় আর্ন করে যেভাবে মানে আর্ন তো শুরু হয়েছে ক্লাস 4 থেকে, ওই যে হকারি করছি রাইট ওইখান থেকে, কিন্তু ক্লাস 7 থেকে টোটালি আমি আমার মানে সেলফ ডিপেন্ডেবল হয়ে গেলাম। ওকে, তারপর এখান থেকে স্কুলে যাই। এখন আমার তো মোটামুটি টিচাররা দুই তিন দিন গেলেই বুঝতে পারে যে ছেলেটা মোটামুটি মনে হয় একটু ভালো হইতে পারে। তো ফার্স্ট সেমিস্টার পরীক্ষা দিলাম। ফার্স্ট সেমিস্টার পরীক্ষা দেওয়ার পরে ইউসুফ স্যার নামে এক ভদ্রলোক ছিল, উনি কমার্সের টিচার, অ্যাকাউন্টিং টিচার ছিল। তো ওই ভদ্রলোক আমাদের সমাজ বিজ্ঞান ক্লাস নিত। কোন স্কুলে পড়তেন আপনি? আমার স্কুলের নাম ছিল বাড্ডা উচ্চ বিদ্যালয়। বাড্ডা উচ্চ বিদ্যালয়, ওকে। তো ইউসুফ স্যার উনি আমাদের সামাজিক বিজ্ঞান ক্লাস নিত। তো উনি ছিল মূলত কমার্সের টিচার। তো ইউসুফ স্যার হচ্ছে কি আমাদের একই জেলায়, বাট মানে পার্শ্ববর্তী থানা, আমাদের থানা ঘিওর থানা, ওনার বাড়ি ছিল দৌলতপুর থানা। আচ্ছা, তো ওই জায়গায় ওই এলাকার যে ভাষা, এই ভাষাগত কারণে স্যার আমার একটু কাছে টানা পরে কথাবার্তা বলার পরে কি করলো, মানে যে ম্যাডামরা সবচেয়ে বেশি মানে দেখতে পারতো না, সেই ম্যাডামটাই ফার্স্ট সেমিস্টার পরীক্ষা পরে ওই ম্যাডামটা সবচেয়ে প্রিয় ছাত্র হই আমি। সেটা হলো লিপি দাস ম্যাডাম, হিন্দু ম্যাডাম। তো উনি অনেক পছন্দ করা শুরু করলো। তো সব টিচারদের কাছে মোটামুটি প্রিয় ছাত্র হিসেবে মোটামুটি 5 মাসের ভিতরে প্রিয় ছাত্র হয়ে যায়। এটা কি মানে আপনি স্টুডেন্ট ভালো এই কারণে? হ্যাঁ, ওকে, ভেরি গুড। তারপর খেয়াল রাখবেন যে ও রিক্সা চালাচ্ছে সেই মুহূর্তে, আমার মনে হয় যে বাবা রিক্সা না দিলেও পারতো ওনাকে, কারণ এক বাবার একটা মাত্র ছেলে, বাবা যেহেতু কর্মক্ষম ছিল এবং এই বয়সে তো রিক্সা চালানোর প্রশ্নই ওঠে না, কিন্তু এগুলো লাইফে এসছে। আপনার মা কি বাধা দিত না এইসব কাজে? কিন্তু সমস্যা সম্ভব আর মানে একরোখা টাইপের, কেমন জানে। আচ্ছা, মানে যা বলবে সেটা মানতে হবে। ঠিক আছে, বলেন তারপরে ওই ফার্স্ট সেমিস্টার পরীক্ষা যায়, সেকেন্ড সেমিস্টার যায়, তারপরে ফাইনাল পরীক্ষা যখন যায় তখন কি করলো, আমার দাদা আসলো একদিন স্কুলে। আমি আমার দাদারে যেদিন আসছিলাম, আমার ওই যে চিঠি লেখা আসছিলাম না, আমি দাদারে বলছিলাম দাদা আমি আমার মানে বড়টিয়া ইউনিয়নে এখানে আমার ঘিওর থানা আমার পরিচয়, আমি মাধুর নাতি, আর সাবার পরিচয় হবে যে আপনি যখন যাবেন আপনি শ্রাবণের দাদা, আমি এই পরিচয় আপনার মানে এইভাবে। পরে আমার দাদা আসলে যাওয়ার পরে স্কুলে যায় ফাইনাল পরীক্ষা কিছুদিন আগে। যাওয়ার পরে উনি টিচারদের কাছে যে মানে সম্মান বা সমাদর যেটা আতিথেয়তা যেটা পায়, ওইটা পাওয়ার পরে উনি বাসায় যাওয়ার পরে চোখ দা পানি বেড়ে যায় যে আমি আসলে কি করতেছি। আমার আব্বার অনেক বকে যে তুই এরকম একটা ছেলের যদি তুই এগুলো করাইতে চাস, অনেক বকে। তারপরে শেষ ওইভাবেই চলতে থাকে, কিন্তু আর কমে না। আমি ওই যেভাবে আমার টোটাল পড়ালেখা খরচ, বই কিনি, খাতা কিনি, সব আমি ওই যে আমার যখন টাকা লাগে আমি ওই রিক্সা গেস্টে বের করে নিয়ে আমি চালাই। তারপরে তখন আমি আমার কি করলাম, টাকা মোটামুটি খরচ করি। আমার মানে কাপড় চোপড় যা কিছু লাগে সবকিছু আমি নিজে আর্ন করি। আচ্ছা, খাতা কলম, বই খাতা, স্কুলের বেতনটা তো সবকিছু আমি দিই, বাবার আর প্রেশার দিই না। আচ্ছা, আমার বাবারও সমস্যা ছিল, আসলে মানে হিসাবই ছিল না, কোনো বেহিসাবি লোক। আবার আমার এইটুকু গর্ব করে বলতে পারি, আমার বাবা গরিব কিন্তু ডিসঅনেস্ট না। উনি মানে বাজে যে কাজগুলো একটা মানুষের, কোনো কিছু আমার বাবা কখনো করতো না। এই জন্য আমি লাকি, এবং আমার বাবার জন্য হয়তো আমি ভালো থাকতে পারছি। কিন্তু রাগ ছিল অনেক। তো ওইখানে চলতেছে। তো ক্লাস 8 উঠলাম। তো আমি ওখানে সেকেন্ড হইলাম, কারণ আমার একে তো নতুন জায়গায় শিফট হওয়া, দ্বিতীয়ত আমি মোটামুটি 5 মাস যাওয়ার পর হইলাম 5 মাস, মানে তখন তো আপনার ফার্স্ট সেমিস্টার পরীক্ষাগুলো হয়তো মিড টার্মে, হয়তো মানে মে জুন এই টাইমে ফার্স্ট সেমিস্টার পরীক্ষা হইতো। এখন তো 3 মাস পর হইতেছে, 4 মাস পর, তখন হয়তো 6 মাস পরে দুইটা হয়তো 3 মাস। তো 6 মাস পরে হলো ফার্স্ট সেমিস্টার। আমার ভর্তি হয়েছে আমি 2 মাস আগে, এপ্রিলে ভর্তি হয়েছি। তো এই কারণে মোটামুটি ওই জেটটা টানতে পারিনি, সেকেন্ড হইলাম। সেকেন্ড হওয়ার পরে ফার্স্ট হলো ইয়াসির নামে একটা ছেলে, ও এখন মিরপুরে আছে, ব্যবসা বাণিজ্য করে। তো আমি সেকেন্ড হইলাম। সেকেন্ড হওয়ার পরে তখন তো
স্টুডেন্ট যারা আছে সবাই মোটামুটি জেনে গেল এবং কথাবার্তা সবাই। কোন ক্লাসে সেকেন্ড হলেন? আমি ক্লাস 7 থেকে ক্লাস 8 উঠলাম। তো আপনি ওই সময় রিক্সা চালাতেন, এটা কি জানতো স্কুলে? এমনও হয়েছে যে আমি স্কুলের সামনে চলে গেছি কিন্তু ক্যাপ পরা থাকতাম, যাতে কেউ না চেনে। হ্যাঁ, যাতে কেউ না চেনে। তো ক্যাপটা একটু করে রাখতাম। তো অনেকে দেখতো। তো আমার একটা স্যার ছিল শফিক স্যার, অনেক রাগী স্যার। স্যারে অনেক মানে আসলে অনেস্টলি অনেক ভালো লাগে স্যার সত্য বলতো এবং কখনো অন্যায়ের সাথে আপোষ করতো না। এই স্যার আমার এই ব্যাপারটা জানতো। যার পরে এই স্যার আমার বেশি মানে আসলে কি বলে, স্যার আমার বলে ফেছে যে এই স্যার আমার তুই করে বলতো যে আমি তোর অনেক শ্রদ্ধা করি, তোর কাজটারে, তুই যা করতেছ। পরে ওই সব স্যারে মোটামুটি প্রিয় হয়ে গেলাম। প্রিয় হলে আরেকটা স্যার ছিল। আপনি যেখানে বললেন, আমার ছোটবেলার একটা গল্প মনে পড়ে গেল। আমি যে স্কুলে পড়তাম, আমি গ্রামের স্কুলে পড়েছি ক্লাস 8 পর্যন্ত। তো আমার মনে আছে 6, 7, 9-এ এসে আমি ক্যানবোর্ডে চলে আসি। তো ক্লাস 6, 7 এবং 8 এই 3 বছর আমি গ্রামের স্কুলে পড়াশোনা করেছি, হাই স্কুলে। তো ওই সময় দেখতাম যে গ্রামে যেটা হয় আর কি, বিভিন্ন ধরনের ছেলেমেয়েরা, কৃষকের ছেলেমেয়েরা, দিনমজুর, এরকম ধরনের ছেলেমেয়েরা পড়াশোনা করে। তো ওখানে একটা ছেলে পড়তো, সে সম্ভবত আমাদের সাথে, আমি নামটা এই মুহূর্তে মনে করতে পারছি না, অনেক আগে আমার ভুলে গেছে, আমার ক্লাসমেট। ও করতো কি, মাঠে হাল দিয়ে আসতো, মাঠে হাল দিয়ে ক্লাসে আসতো এবং ও থার্ড ছিল, আমার যত থার্ড অথবা ফোর্থ ছিল, খুব ব্রিলিয়ান্ট ছিল। তো আমরা সবাই তাকে অন্যভাবে রেসপেক্ট করতাম এবং স্কুলের টিচাররাও তাকে অন্যভাবে দেখতো। আমি ঠিক জানি না এরপরে আর কমিউনিকেট করা হয়নি, ওর লেখাপড়া কতদূর পর্যন্ত হয়েছে। একটু বয়সে একটু বেশিও ছিল, যে কারণে হয়তো সবাই একটু অন্যভাবে সম্মানও করতো। যাক, আপনার গল্পটা শুনে আমার মনে পড়ে গেল, বলেন। তারপর ওইখান থেকে যখন মানে সেকেন্ড হওয়ার পরে ক্লাস 8 আবার দাদা চলে আসলো। 8 ওঠার পর দাদা চলে আসছে যে বৃত্তি দিতে হবে, এইখানে দিবি না ওইখানে দিবি। আচ্ছা, তখন তো আবার আরেকটা ব্যাপার, আমার তো স্কুলে বেতন লাগতেছে না। আচ্ছা, যেহেতু আপনি ভালো রেজাল্ট করেন, না বৃত্তি পাইছি। ক্লাস 8 পর্যন্ত আমার ফ্রি। 5-এ বৃত্তি পেয়েছেন? হ্যাঁ, 5 বৃত্তি পেয়েছি। আচ্ছা আচ্ছা, ক্লাস 8 পর্যন্ত ফ্রি। ওকে। তো ওই দাদা আসলো নেওয়ার জন্য। আমার স্কুলে স্যার এই স্কুলে গেল যে আমি তো ওটা বৃত্তি দিতে চাইতেছি, আমার গ্রামে নিয়ে যাই। পরে আমার স্যার, সে প্রধান শিক্ষক ছিল তোফাজ্জল হোসেন স্যার এখনো আছে, খুব ভালো একজন লোক। তো স্যার কি করলো, দাদারে অফিসে সোফার পিঠে বসে দাদারে বললো, দেখেন আমি আসলে আমার স্কুলটা নতুন স্কুল, আমি আমার স্কুলের জন্য ওরা চাইতেছি, আপনারা নিয়েন না, আমার স্কুল একটা মানে সম্পদ, আপনার সিটি রিকোয়েস্ট করছি, ওর যা যা করা লাগে আমরা করবো, আপনারা নিয়েন না। স্কুলটা ছিল অবশ্য নতুন, 1997 সালে মানে শুরু হয় স্কুলের। তারপরে মোটামুটি পড়াশোনা ভালোই চলতেছে, এদিকে আমি টুকটাক কাজকর্ম করতেছি, করতে করতে মোটামুটি ভালোই। তো তখন আমার মানে বন্ধু বান্ধব নাই। আচ্ছা, তখন আমি মোটামুটি ক্লাসমেট ছাড়া কারোর সাথে মিশি না, বন্ধু বান্ধব নাই। আর আমার দেখা যাচ্ছে বাজে কোনো কিছুতে নাই। দেখা যাচ্ছে শহরে থাকলে হয়তো মানে 6, 7 পর অবস্থায় দেখা যাচ্ছে মানুষ স্মোক করে বা এরকম কিছু ছিল না। তো আমি এইখানে শুধু একটা জিনিস চিন্তা ভাবনা করতাম যে আমার কারণে যেন আমার বাবার কখনো বলে না যে ও রিক্সা ভ্যান চালায়, পোলা ভাব ধরে। এই জিনিসটা সবসময় মাথায় থাকতো এবং আমার কারণে আমার বাবা যেন কোনো প্রশ্নের সম্মুখীন না হয়, এই জিনিসটা মাথায় রাখতাম। তো এই কারণে আজ পর্যন্ত কখনো কেউ কিছু বাবার কাছে বিচার দিতে পারে নাই। তো এই কারণে ভালো। তো চলতে আমি বৃত্তি পরীক্ষা দিব। তো বইটই কেনা হলো। এখন বইটই কেনার পরে তখন একটু মানে আশেপাশে আর কি 2-4 জনের সাথে অন্য স্কুলের একটা ফ্রেন্ডের সাথে সম্পর্ক হইতেছে, অন্য স্কুলে মানে আশেপাশে স্কুলগুলোর 2-4টা ফ্রেন্ডের সাথে ওরা পরিচিত হয়ে গেল। তখন কি হলো, লজ্জা হয়ে গেল মোটামুটি। ক্লাস 8-এর শেষের দিকে নিজের ভিতরে একটা লজ্জাবোধ কাজ করা শুরু করলো। তখন কি করা যায়, তখন ডাইরেক্ট বলে ফেললাম যে না, আমি এটা করা সম্ভবই না, আমার অন্য কিছু করতে হবে। অন্য কিছু কি, পরে আমি কি করলাম, টিউশন শুরু করলাম। তো এলাকাতে টিউশনি করতাম। তার পাশে দেখা যাচ্ছে আমি এমন আছে 8-এ পড়ে আমি ক্লাস 6, 7-এর টিউশনি করছি। আচ্ছা, 2-3টা টিউশনি করতাম আর কি। স্কুলে ক্লাস 7-এর 2টা একটা ছেলে ছিল, একটা মেয়ে ছিল, ওদের 2জনটা পড়াতে, আর এলাকায় ছিল একটা, এই 2টা টিউশনি করতাম। তো ভালোই চলতে তো আমি ক্লাস 8-এ বৃত্তি পরীক্ষা দিলাম। তো আনলাকিলি আমি বৃত্তিটা পাই না। আচ্ছা,
বৃত্তিটা না পাওয়ার জন্য এইখানে আমার ইয়ে আছে, ওই যে বললাম যে আমি একটু একটু বাহিরে কেবল বের হইতেছি, মানে বন্ধু হইতেছে, আর বন্ধু হওয়ার জন্য আমার লজ্জাটা ভিতরে চলে আসছে। মোটামুটি বলা চলে এইখান থেকে শুরু। তো ওইখানে আমি যখন ক্লাস 8-এ পড়ি, তখন আমার সিনিয়র ক্লাস 9-এ পড়তো একটা মেয়ে, আসলে নাম বলতে চাচ্ছি না, টোটাল স্কুলের ভিতরে অনেক সুন্দর ছিল। আসলে ও আমি আমার ফ্রেন্ডে, ওই যে কি গ্রামের ভাষায় বলে আপনার হলো একটা গোটা আছে, হিজল ফল। তো আমাদের স্কুলের যে মাঠের এক পাশে একটা হিজল গাছ আছে। তো আমার ফ্রেন্ড রফিক, ও কি করছে, ও একটা হিজল গাছ থেকে পাইরে আমার মারছে। মারার পর ওই হিজলটা যাই করছে, ওই সিনিয়র আপুর গায়ে লাগছে। ওই আপুর গায়ে লাগছে, পরে ওরে বলতেছি কিরে মানে দেখে শুনে মারবি না, আর একটা আপুর গায়ে লাগছে। পরে মেয়েটা আমার দিয়ে তাকায় রয়েছে, তাকায় থাকার পরে মেয়েটা নাকি পরে যায় খোঁজ খবর নিচ্ছে আমি কে, মেয়েটা আমার ব্যাপারে খোঁজ খবর নিচ্ছে। পরে আমারও কেমন জানে মেয়েটা যে তাকাইছিল ওইটা ভালো লাগছে। পরে কি করলো, মানে সিনিয়র আপুকে ভালো লাগছে? হ্যাঁ, ভালো লাগছে। কত সিনিয়র ছিল? এক বছর। আমি ক্লাস 8-এ পড়তাম, উনি 9-এ পড়তো। ওকে। তো মেয়েটা আমার প্রতি মোটামুটি আমার ভালো লাগে, কারণ হচ্ছে যে পরে খোঁজ খবর নিচ্ছে যে মোটামুটি ভালো একটা স্টুডেন্ট, এই জন্য। তো মেয়েটা কি করলো, আমার অফার করলো যে মোটামুটি 3-4 মাস এভাবে হয়তো তাকায় থাকতাম, বা ও যখন আপনার টিউবওয়েলে পারে যাইতো, আমি তখন যাইতাম, অথবা আমি যখন পানি খেতে যেতাম ও যাইতো। এবার যাইতে মোটামুটি আমার ওর ক্লাসে আমার 2টা বান্ধবী ছিল, একটা বিলকিস নামে একটা বান্ধবী ছিল, আর একটা হলো পারবিন, আরেকটা সেলিনা, এই 2টা বান্ধবী ছিল। তো ও কি করছে, ও বিলকিসের মাধ্যমে করছিল, বিলকিসের মাধ্যমে আপনাকে চিঠি দিয়েছে। তারপরে ওর সাথে মোটামুটি ভালো সম্পর্ক। এখন এইভাবে ক্লাস আপনাকে অফার দিলে আপনি এগ্রি করলেন, সেটা মানে মেনে নিলেন? অনেক সুন্দর ছিল, মানে স্কুলের সবচেয়ে ওই যে ভালো 3 মাস ধরে তো ভালো লাগতেছে, আমি ওর দিকে তাকায় থাকতেছি, আমার সাথে কথা বলতে চাইতেছি, কিন্তু তারপরে মানে একটা ভয় ছিল যে আমি তো আসলে ওর সাথে কথা বলা ঠিক না, কারণ তো সিনিয়র, কিন্তু তাকায় থাকতাম। কিন্তু যখন ও নিজের থেকে উইলিংলি বললো, তখন আর মানে ফিরাই দেয়নি। ওকে। প্রত্যেকদিন কথাবার্তা, মোটামুটি কথা হইতো না, চিঠি হইতো। সো চিঠি মোটামুটি সিরকুল লিখে দিত, আমিও দিতাম, এবার যাইতো। ওর আবার ওর বোন ছিল, ওরা 2 বোন একই সাথে পড়তো। আচ্ছা, 2 বোন একই সাথে পড়তো। ওর বড়, ওই বোনটা কোনো বাইদা যায় যে ওর সাথে আমার রিলেশন। এদিকে আবার ওর নামের নাম সেম নাম আমার ক্লাসে একটা স্টুডেন্ট ছিল, আমার রোল ছিল 1, আর ওই মেয়েটার রোল ছিল 3। সমস্যা আবার এইখানে যে এখন আমার ক্লাসে সবাই মনে করতো যে আমার ক্লাসে মেয়েটার সাথে সম্পর্ক, আর ওর বোন আর ওদের ক্লাসে জানতো যে ওর সাথে সম্পর্ক। আচ্ছা। তো এইভাবে মোটামুটি আবার ওর একটা খাওয়াতো ভাই ছিল, আমার ফ্রেন্ড, আমার ক্লাসমেট। ও ব্যাপারটা বুঝতে পারার পরে ওরে জিজ্ঞেস করতো, ওরে বলতো যে এই ব্যাপার, ওর বোঝানোর চেষ্টা করতো। পরে বলতো যে ওর সমস্যা, ও যেহেতু মোটামুটি স্টুডেন্ট ভালো, ওর হয়তো সামনে হয়তো একটা ভবিষ্যৎ আছে, সমস্যা কি, গরিব হয়েছে তো কি হয়েছে। তো মোটামুটি এইভাবে। তো তখন আরো মোটামুটি একটু ক্রেজি হয়ে যায় আরো, জোর কথাবার্তা শুনে, যে আসলে ও তো পজিটিভ কথাবার্তা বলতেছে। তো আমরা স্কুল থেকে পিকনিকে যাই ন্যাশনাল পার্কে, গাজীপুর ন্যাশনাল পার্কে। তো পিকনিকে যাওয়ার পরে ওই ফার্স্ট ওর সাথে একটা ছবি তুলি। তাও এটা আমার বান্ধবী, ওরও বান্ধবী, মিউচুয়াল বান্ধবী আর কি, আমার ক্লাসমেট ছিল, ওরও বান্ধবী। আচ্ছা। তো ওই বান্ধবী কি করলো, ওই ছবিটা তোলার ব্যবস্থা, কারণ ওর বোন আছে সাথে, ওর বোন তো সাথে আছে, ওর বড় বোন। এখন আমার বান্ধবী কি করলো, ডাইকা নিয়ে আমাদের একসাথে ছবি টবি, কারণ ওর বড় বোন তো জানে যে আমার সাথে রিলেশন। তো একটা ছবি তুললাম, ছবি তোলার পরে কথাবার্তা হইলো। ওই দিনই ফার্স্ট মানে মুখোমুখি অনেকক্ষণ কথা বললাম, পড়াশোনার ব্যাপারে, কি চলতেছে, প্রিপারেশন কেমন, এইভাবে সব কথাটা হওয়ার পরে মোটামুটি ভালো। ও বললো যে সে পড়াশোনা ঠিক মতো পড়াশোনা চালাও, কোনো দুষ্টাইম ফেসলাম করো না। আমি ক্লাস 9 উঠলাম, ও ক্লাস 10-এ উঠলো। 10-এ ওঠার পরে মোটামুটি এইভাবে নিউটেন পর্যন্ত, আমি যখন নিউটেনে, ও তখন হলো ক্যান্ডিডেট হওয়ার পরে ওর কি করছে, ওর ব্যাপারটা ওর বাসায় ওর বড় বোন সম্ভবত ইনফর্ম করছে। ইনফর্ম করার পরে ওর বাসা থেকে ওর মানে একটু প্রেশার দিচ্ছে। প্রেশার দেওয়ার পরে ও আমার অ্যাভয়েড করে দিতেছে। ও কোচিং এ আসতো, বাট আমার সাথে কথা বলতো না, আমার একটু অ্যাভয়েড করে যেত। অ্যাভয়েড করার কারণে আমার কেমন যেন একটু খটকা লাগলো। খটকা লাগার পরে আমি সামনে যাই। সামনে যাওয়ার পরে একদিন কথা বলে না, ওর বড় বোন ছাড়া কোথাও যায় না।
তারপরে অনেক যে ওই যে আমার ফ্রেন্ড ওই ওর যে বান্ধবী ওরা যে ও বিলকিসটা বলি যে আমি ওর সাথে একটু কথা বলবো, ও অনেক বলে। পরে ও বলে দাদা ও তো কথা বলবো না রে, কি করবি? আমি কথা বলবোই। পরে একদিন ওর বড় বোন আসে না স্কুলে, ও একা আসে। ওই যে ও যে পানি খাইতে যায়, আমি সাথে সাথে ওই মুহূর্তে দৌড়ে চলে যাই। চলে যাওয়ার পরে আমি পানি চাই, পানি দেয়। পরে আমি হাতটা মানে ইয়ের কিসে ওই যে আপনার দেয়াল আছে না, দেয়ালের ভিতরে হাতটা ধরি। আমি আমার একটা প্রশ্ন উত্তর দিয়ে তারপর যাবা। পরে বললো ঠিক আছে বলো। পরে বলছে তুমি আমার অ্যাভয়েড করতেছো কেন? পরে ও বলতেছে দেখো তুমি পড়াশোনা ঠিক মতো করে দাও, তুমি আমার অনেক ভালো মেয়ে পাবা। আসলে আমি সম্পর্কটার সামনে আগাইতে চাইতেছি না, আমার সমস্যা হয়েছে, তুমি ঠিক মতো পড়াশোনা করো। এটা বলার পরে পরে শেষে মানে খুব খারাপ লাগলো। খারাপ লাগার পরে মনে বোঝানোর চেষ্টা করলাম, ও চলে গেল। পরে শেষে কি করলাম, ওইখান থেকে বেরোলাম। পাশে একটা স্কুল ছিল, ওই স্কুলে আমার ফ্রেন্ড ছিল একটা খোকন নামে। পরে আমি বেরিয়েছি, দেখি ওই স্কুল থেকে ওর স্কুল ছুটি হয়েছে, ও আসছে। আসার পরে ওই দিনে ফার্স্ট শুরু। পরে শেষে ওরা বললাম যে বন্ধু এই ব্যাপার, মনটা খুব খারাপ। কয় কি হয়েছে? আমি কি এই ব্যাপার, ও তো আমার এরকম মানে ই করে দিছে, না করে দিছে। পরে বলতেছে দেখি ও আবার কি করতো, স্মোক করতো। মেয়েটা স্মোক করতো? না না, আমার ফ্রেন্ডটা স্মোক করতো। আচ্ছা। পরে আমার তো খুব খারাপ লাগতেছে। পরে বলতেছে চল যাই। পরে কি করলাম, মোটামুটি কোয়ার্টার কিলো হবে স্কুল থেকে, কোয়ার্টার কিলো দূরে একটা মোটামুটি পরিত্যক্ত জমিদার বাড়ির মতো পরিত্যক্ত হিন্দু বাড়ি, ওই বাড়িতে গেলাম। যাওয়ার পরে আবার সিগারেট নিলাম, জীবনে ফার্স্ট 5টা গোল্ড সিগারেট নিলাম তখন দোকান থেকে নিয়ে। ওইখানে গেলাম, যায় সিগারেট খাইতে, সিগারেটটা খাওয়ার পরে তো পড়ে গেলাম, কারণ গোল্ড সিগারেট তো অনেক করা। জীবনে ফার্স্ট ওই দিনকে স্মোক শুরু। খাওয়ার পর তারপর আসার সময় তো হলো ওইখানে আবার কি করছে, লেবু পাতা আছে, লেবু পাতা নিয়ে আসতাম। না মেয়েটা কি জানা যেত যে কি কারণে সে আপনার সঙ্গে সম্পর্কটা রাখতে চায় না? এটা কি বলেছে সে? ওইটা ওই বাসা থেকে একটু প্রেশার দিচ্ছে, বাসা থেকে প্রেশার দিচ্ছে যখন যাই না গেছে। আর যাই না যাওয়ার আরেকটা কারণ আছে, আমার টিচার ছিল, যে টিচার জানতো, এবং এই টিচার ছিল উনি জানতো। এবং বাই দা বাই আমি বুঝতে পারছি যে ওই টিচার ওই মেয়েটাকে পছন্দ করতো। তো উনি হয়তো বা একটু ওইটা নিয়ে ই করছে। তো যখন এরকম হইলো, তো আমি মোটামুটি 3-4 দিন স্কুলে যাই নাই, 3-4 দিন স্কুলে। আর আমার বেস্ট যে ফ্রেন্ডটা ছিল ইনসানা, যে ওরও ফ্রেন্ড, তো ইনসানার সাথে বন্ধু তো আমার এত বেশি, ও আসলে আমার সে হয়তো হয়তো বছরখানি বড় হইতে পারে। তো ইনসানার সাথে খুব ভালো সম্পর্ক, ভাই এজ এ মানে বোন, তারপর বন্ধু বা আমার গার্জিয়ান, সবকিছু মোটামুটি আমি ইনসানার মনে করতাম। আচ্ছা, আপনি সিগারেট খাওয়া শুরু করলেন ওই সময়? হ্যাঁ। তারপর তো ইনসানা এই ব্যাপারটা গুলো ইনসানা আমার অনেক বুঝাইতো, কারণ ইনসানা জানতো, ইনসানার বিলকিস এই দুইজনই হলো মূলত এই সম্পর্কের ছিল। তারপরে ওরা বোঝানোর চেষ্টা করতো, বুঝতাম না। পরে আমি 1 সপ্তাহ মতো স্কুলে যাই না, 1 সপ্তাহ পরে স্কুলে গেছি। স্কুল যাওয়ার পরে ওই যে টিচার ওর মানে প্রাইভেট টিউটর, তো ওই টিচার দাঁড়া করেছে আমার, দাঁড়া করানোর পরে স্কুলে আসছে না কেন। পরে আবার কি করছে, ওই আবার আমার স্কুলে মানে উনি তো মোটামুটি অপমান করলোই, মারলো টালো না, মোটামুটি কথা শোনাইলো। শোনানোর পরে বসলাম, পড়ার জন্য ঘন মার খেলে। তো কি হয়েছে, দেয়ালের ভিতরে জেমসের একটা গান লিখছে, যেদিন বন্ধু চলে যাব। তো এই গানে একটা মানে কলি লিখছে, কলিটা লিখছে হলো আমার এক ফ্রেন্ড, ওর নাম পলাশ। তো লিখছে, লেখার পর ওই স্যার জিজ্ঞেস করছে যে এটা কি লিখছে। পরে আমি তো আবার ওই স্যার দেখতে পাই না, বলছি স্যার আমি লিখছি। বলার পরে কি করলো, স্যার আমার ডাবল ব্যাট দেওয়া বাড়ি দিল, এইখানে বাড়ি দিয়ে ফুলে গেল একদম, হাতটা ফুলে গেল। পরে পলাশ আবার বলতেছে আমি লিখছি, ওরেও বাড়ি দিল। বাড়ি দেওয়ার পরে পলাশ তো খুব রাইগে গেছে, কারণ পলাশ হচ্ছে ওইখানকার লোকাল, পলাশ রাজবংশী হিন্দু, তো ওইখানে লোকাল। পলাশ অনেক রাগী একটা ছেলে, তো আসলে কিন্তু আমার অনেক ভালোবাসতো। তো কি করতো, রাইগে গেছে, এখন স্যারে মারবে স্কেল নিয়ে। আমি দেখি স্কেল দিয়ে স্যারের মানে যে স্কেল দিয়ে হয়তো মানে পার দিবে এরকম আমি বুঝতে পারছি, স্টিল স্কেল হাতে নিয়ে ফেলছে। পরে আমি বাম হাতটা ধরছি, আমি কি চুপ স্যার, শুধু এত বলছি স্যার। পরে ওই স্যার আমার ওই দিন বলে দিল যে আমি কাগজ কলমে লিখে দিতে পারি, তোমরা পাস করবা না। পরে আমি স্যার বললাম যে স্যার আসলে আপনি কাজ করেন, আপনি সাদা কাগজ দেন, আমি লিখে দিই যে আমি পাস করব বইলা। পরে কাগজ দেন স্যার, লিখে দিই। ওই দিন ক্লাস থেকে বেরোলাম, সেটা ছিল হলো আপনার
2002 সালের ফেব্রুয়ারি 8 তারিখ। আচ্ছা। তো ওইখান থেকে স্কুল থেকে বেরোলাম, বেরোর পরে এদিকে কিন্তু আমি টুকটাক স্মোক করতেছি। পরে পলাশে গেলাম যে খুব খারাপ লাগতেছে, চল কই যাওয়া যায়। পরে আবার স্কুলে যাওয়া বন্ধ হওয়ার কারণ ছিল আমার যে বেস্ট ফ্রেন্ড ছিল ইনসানা, ওর সাথে আমার একটা ব্যাপার নিয়ে ঝগড়া হয়। ঝগড়া হওয়ার কারণে এই জন্য আর স্কুলের প্রতি একটা অনীহা তৈরি হয়। এই কারণে মোটামুটি স্কুলে যাওয়া বাদ দিলাম। আচ্ছা। তারপরে ওই দিন যে দিন স্যারের সাথে রাগারি করে বেরোলাম, বেরোর পরে হলাম পলার বলতেছে যে চল কোথাও তো ঘুরে আসি। কই যাবি? চল। সাভার থেকে আসলাম হলো টঙ্গী। টঙ্গী আসার পরে টঙ্গী একটা পার্ক আছে, টঙ্গী না সরি এয়ারপোর্টের পাশে একটা পার্ক আছে। তো সারাদিন ওই পার্কে ঘুরলাম, ঘুরে বিকালে গেলাম। বাসায় তো জানা যে স্কুল করছি, মানে তারপরের দিন স্কুল, এইটা তারপরের দিন স্কুল করলাম হচ্ছে টঙ্গী এয়ারপোর্টে পার্কে। তো এরকম তারপরে প্রত্যেক দিন এক এক জায়গায় যাইতাম। তো এইদিকে আবার সাভার সবচেয়ে মানে মানে বেশি বয়সের যে স্কুল সাভার উচ্চ বিদ্যালয় ওই এবং সাভার কলেজ দুইটা পাশাপাশি। তো ওইখানে কি হলো, ওই অদচন্দ্র স্কুলের মোটামুটি ছেলেদের সাথে আমার একটা সম্পর্ক হয়ে গেল। ওইখানে একটা ফ্রেন্ড ছিল। আপনি কি লেখাপড়া বন্ধ করে দিলেন? না না, আচ্ছা, কন্টিনিউ। ওকে। বাসায় পড়তেছি কিন্তু স্কুলে যাচ্ছেন না? স্কুলে যেতেছি না। এখন বাসায় জানতেছি আমি পড়াশোনা করতেছি, কিন্তু আমি পড়াশোনা বন্ধ। তো ওইখানে আমার অদচন্দ্রের কিছু ছেলেপেলের সাথে সম্পর্ক হইলো। দেখছে হয়তো আমার এক ব্যাচের জুনিয়র একটা ব্যাচ ছিল, জুনিয়র ব্যাচটা ছিল আমার এলাকার ছেলে। ওইখানে ছিল শমশের, ওরা ছিল আর কি। আর আমাদের ব্যাচ পরে আবার আমাদের একটা ব্যাচ, আমাদের যে ব্যাচ ওই ব্যাচের সাথে সম্পর্ক হলো। ইভেন আমাদের ব্যাচের এক ব্যাচ সিনিয়র যারা কলেজে ফার্স্ট ইয়ারে তাদের সাথে সম্পর্ক হলো। 3টা ব্যাচের সাথে সম্পর্ক মেনটেন করা শুরু করলাম। তো মোটামুটি ওইখানে যাওয়ার পরে ওই সারাদিন ওইখানে ঘুরতাম ফিরতাম। আর ওই জায়গাটাতে এমন হয়েছে, মানে মোটামুটি ওইখানে আমার যে ব্যাচটা ছিল, ওই ব্যাচটা ছিল যে 3 ব্যাচের সমানে যে ফ্রেন্ড সার্কেলটা, এই সার্কেলটা ছিল এমন যে খুব দুর্দর্শ। ওরা খুবই দুর্দর্শ। ওরা দেখেছে যদি কেউ যাইতেছে যে সে যত সিনিয়র হোক যে তারা মারবে, নগদ মাইরে পড়ছে, নগদ স্টেপ করে পড়ছে, এরকম আর কি। তো ওদের সাথে যাইতাম, একটু ভালো ভালো লাগতো, যে মনে হয় কেমন যেন। ওকে। তো ওদের সাথে নিজের ভিতরে একটা অন্যরকম ব্যাপার, হিরো ব্যাপার, হিরোজম চলে আসছে। তো ওদের সাথে যাইতাম। তো এরপরে আবার কি হলো, এদিকে তো ওর কাছ থেকে আমি তো ধুমসি স্মোক করতেছি। বাই দ্য টাইম আমার ফ্রেন্ডের বিয়ে, ওই ফ্রেন্ড আমার এক বছর জুনিয়র, বাট ওর ফ্রেন্ডের যে ফ্রেন্ড ও হচ্ছে আরো ওর এক বছর জুনিয়র। জি। তো আমি তখন নিউটনে পড়ি, আর আমার ওই ফ্রেন্ড 9-এ পড়ে, আর ওর যে ফ্রেন্ড ও হচ্ছে ক্লাস 8-এ পড়ে। ওই ফ্রেন্ডের বিয়ে, ইয়াসমিন ওর নাম। তোর বিয়েতে দাওয়াত করলো, ওই বিয়েতে গেলাম। বিয়েতে যাওয়ার পরে ওই ইয়াসমিনের এক ফ্রেন্ড হচ্ছে পিঙ্কি, ও আসলো, ওর সাথে পরিচয় হলো। পরিচয় হওয়ার পরে মোটামুটি সাথে আমি সায়েন্সে ছিলাম, ও আবার সায়েন্সে ছিল। তো এই কারণে ওর সাথে সম্পর্কটা একটু কাছাকাছি ছিল। ও সাভার গার্লসে পড়তো। তো দেখা যায় হয়তো আমার কাছ থেকে বিভিন্ন নোট নিত, নেওয়ার কারণে ওর সাথে সম্পর্ক হইলো। সম্পর্ক হওয়ার পরে ওর সাথে রিলেশন শুরু হইলো। ওই যে আমার ওই একটা রিলেশন কিন্তু সে মানে ব্রেক হওয়ার পরে আবার ওর সাথে শুরু হইলো। আচ্ছা। শুরু হওয়ার পরে ওর সাথে মোটামুটি ভালোই যাইতো। এখন ও আবার একটু মানে উদার টাইপের ছিল, সবার সাথে কথাবার্তা বলতো। এই জিনিসগুলো আবার আমার ভালো লাগতো না। মেয়েটা সবার সঙ্গে কথা বলতো, এই জিনিসটা আমার কাছে ভালো লাগতো না, এটা আমার কাছে খারাপ লাগতো। মেয়েটার নাম কি ছিল? ওর নাম ছিল পিঙ্কি। পিঙ্কি, ওকে। মোটামুটি 6-7 মাসের সম্পর্ক পরে একদিন ওর বাসায় যেতাম, শ্বশুরের বাসায় যেতাম, ভয় পেতাম না কিছু। আর ওর সাথে ওই যে ও পড়তো গার্লস স্কুলটা সাভার অদচন্দ্র স্কুল পাশাপাশি, সাভার কলেজ পাশাপাশি। এখন ওইখানে ওর সাথে সম্পর্ক টিকে রাখতে হলে আমার কি করতে হবে, ওই যে ফ্রেন্ডদের সাথে ওইখানে যে ফ্রেন্ড সার্কেলটা, ওদের সাথে সম্পর্কটা আরো ভালো করতে হবে। কারণ একদিন ওইখানে এমন অবস্থা যে ওর সাথে আমি হাইটে দিতেছি, ওইখানে সবচেয়ে দুর্দর্শ যে বড় ভাই ছিল রানা ভাই, তো উনি ডাক দিয়ে ফেলার পরে ওই দিন যদি আমার ওই সম্পর্কটা না থাকতো, হয়তো অন্য যে কোনো মানুষ হইলে মার খাইতো। তো ডাক দেওয়ার পরে বলতেছে এটা কে? আমি বলছি আমার ফ্রেন্ড। পরে আমার ফ্রেন্ডরা বলতেছে ভাই ও তো আমার ফ্রেন্ড, আচ্ছা ঠিক আছে যা। তারপর ওই দিন ছিল, তারপর গেছে, তারপরে তো আরো মানে সাহস পেয়ে গেলাম। তারপর কি করতাম, ওই সারাদিন দেখা হাই স্কুলে মেয়েদের সাথে দুষ্টামি করতাম, এইগুলো করতে করতে মোটামুটি দিন কেটে দিত। তো আমার অলওয়েজ বলতো যে ঠিক মতো পড়াশোনা করবো, ঠিক মতো স্কুলে যাবো না কেন।
তো আমি কি করতাম, আমি শুধু ঠিক মতো করতাম যে 2টা টিউশনি করতাম, টিউশনি 2টা ঠিক মতো করতাম, বাকি আর কোনো কাজ ঠিক মতো, আমার পড়াশোনা আমি কিছু ঠিক মতো করতাম না। হয়তো বাসায় বলতাম আমি কোচিং করি, কোচিং করতাম না, টোটালি আমি হ্যাঁ। তো এইভাবে আমি আস্তে আস্তে কি ওই স্মোকের সাথে সাথে আপনার মোটামুটি ইটা খাওয়া শুরু করি, উইড যেটা গাঁজা। ওইটা খাওয়া শুরু করি, ওই যে কলেজের ফ্রেন্ডদের সাথে ওইটা খাওয়া শুরু করি। তারপরে মোটামুটি টুকটাক মারামারি শুরু করি, যে কেউ কিছু বলছে হয়তো তার সাথে একটু মানে অ্যারোগেন্সি গ্রো করতেছে নিজের মধ্যে এইভাবে। তো করতে করতে তো এদিকে আমার কি হলো, আমার এমন অবস্থা হয়েছে যে আমি ঘুম থেকে উঠে দেখা যাচ্ছে বাসাতে বেরিয়ে হয়তো 5 মিনিট যায় আমি একটা সিগারেট খেতাম আগে। আর এখন কি হয়েছে, ওই কাজটাই করতেছি, আমি উইট খাইতেছি, মানে টোটালি আমার সকাল বিকাল লাগতেছি। আচ্ছা আমি সবেমাত্র ক্লাস 10 একজন স্টুডেন্ট। তো আমি দেখতেছি যে আমি মোটামুটি শেষ। আর বাবা মা জানতে পারতেছে না এই কারণেই, কারণ আমি যে এই কাজগুলো প্রায় 2 থেকে 3 কিলোমিটার দূরে যে আমি কাজগুলো করতেছি, কাজগুলো করে আবার একদম রেডি হয়ে সুবোধ বালকের মতো এসে বাসায় এসে শুয়ে থাকতেছি, দেখে কিছু বুঝতেছে না। আমি ঠিক মতো ব্যাগ ট্যাগ নিয়ে যেতেছি, পড়াশোনা করতেছি। আবার যদি ওই টিউশনি 2টা না করতাম তাহলে বাবা মা বুঝতে পারতো যে ওর কোনো সমস্যা, কারণ টিউশন 2টা একটা হলো বাসার পাশে আর একটা হলো একটু দূরে, ওই 2টা দেখতেছি আমি ঠিক মতো পড়াইতেছি। খুব মানে বাজে অবস্থার দিকে চলে গেলাম। তো যাওয়ার পরে আমার টেস্ট পরীক্ষা আসলো, তখন স্কুলে গেলাম। স্কুলে যায় ওই যে আমার যে প্রিন্সিপাল স্যার তোফাজুল স্যার বললাম স্যার আমি পরীক্ষা দিব। তুই পরীক্ষা দিবি, তুই তো ক্লাসই করস নাই। আর টোটাল 8টা মাসে একদিন আমি ক্লাস করি নাই, 8 মাসে একদিনও ক্লাস করি নাই। পরবর্তী তুই কিভাবে পরীক্ষা দিবি? আমি পরীক্ষা দিব। পরে শেষে স্যার কি করলো, পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করে দিল। পরে পরীক্ষা দিলাম। পরীক্ষা দেওয়ার পরে ক্লাস 1 থেকে ক্লাস 10 পর্যন্ত ফার্স্ট ছিলাম। একবার শুধু ওই যে নতুন শিফট হওয়ার জন্য সেকেন্ড হয়েছিলাম। অথচ আমি ফিজিক্স রিটেনে ফেল করলাম ম্যাট্রিক পরীক্ষায়, মানে টেস্টে ফেল করলেন। ওকে, হ্যাঁ, ফিজিক্স রিটেনে ফেল করলাম। টেস্টে ফেল করার পরে শেষে স্যার ওই যে শফিক স্যার আমার ডাইকা স্যার চোখদা পানি, ওনার চোখদা পানি, তুই কি করলি এটা? তোর আমি এত আশা করছি, আর আমি মানে তোর সবকিছু তুই আর ভালো নাই। স্যার আমি বলে ফেললো যে তোর আমি আগে সম্মান করতাম, এখন তো তোর সাথে কথা বলতে আমার বাড়তেছে। তুই আগে সেই শ্রাবণ নাই, তুই শেষ। পরে স্যার বললাম না স্যার, আমি আপনার সে আগের শ্রাবণী আছে, আমার সুযোগ দেন। পরীক্ষা দে। পরে ফর্ম ফিল আপ করলাম। ফর্ম ফিল আপ করার পরে পরীক্ষা দিলাম। আমার সিট পড়লো মিরপুর মফিদিয়াম স্কুল অ্যান্ড কলেজে, আমিনবাজার আর কি। বায়োলজি পরীক্ষা আমার সাইডম্যান ছিল হলো বনগাঁও উচ্চ বিদ্যালয়ের একটা মেয়ে ফুল। ও দেখতেছে কান্না করতেছে। পরে শেষে কি মানে ও কান্না করার পরে ওরা আমি মানে বায়োলজি 2-3টা প্রশ্ন লিখে দিলাম। আমার একটা জিনিস পারতাম না, মানে অন্যেরটা মানে দেখে লিখতে পারতাম না, নকল করতে পারতাম না। আমার মনে আছে আমি ক্লাস 6-এ একটা জ্যামিতি নকল করতে যায় আমার খাতা নিয়ে গেছিল, অথচ জ্যামিতি ছাড়া 15 মার্কের জ্যামিতি, ক্লাস 6-এ 15 মার্কের জ্যামিতি 85 মার্ক অ্যান্সার করছিলাম, 85 মার্কে 85 পাইছিলাম। বাট ওই জ্যামিতি যেটা করতে যায় ধরা খাইছি, ওই মার্কটা বাদ বাকি সবই পাইছিলাম। খাতা নিয়ে গেছিল স্যার। তো জীবনে একবার নকল করতে গেছিলাম, ধরা খেয়েছিলাম। তারপরে কখনো চুরি করতে যাইতাম না, কিন্তু মানুষের দেখাইতাম খাতা। তো ওই মেয়েটারে কি করলাম, আমি লিখে দিলাম। লিখে দেওয়ার পরে আমার বায়োলজির 2টা প্রশ্ন, টোটাল প্রশ্নের নাম্বারটা উল্টাপাল্টা হয়ে গেল। বাসায় এসে কারণ আমি কি পরীক্ষা দিচ্ছি আমি তো বুঝতে পারতেছি। তো আবার সামাজিক বিজ্ঞান পরীক্ষা পিঠে আমার পক্স হইলো। তো এইভাবে পুনরায় পরীক্ষা দিলাম, কিন্তু বায়োলজি পরীক্ষাতে আমি কনসার্ন, কারণ আমি বুঝতেছি যে আমি ফেল, কারণ 2টা প্রশ্নের টোটাল নাম্বারটা উল্টাপাল্টা করে ফেলছি, এবং 2টা প্রশ্ন আমি কনফার্ম যে কাটা। কিন্তু মোটামুটি মানে খাতার ভিতরে এইভাবে লিখছি যে যদি ভালো টিচার হয় মার্ক দিবে। তো কুরবানিতে পরে আমরা ঘুরতে গেলাম, মোটামুটি ক্লোজ ফ্রেন্ড 10-12 জন ফ্রেন্ড। এখন ওইখানে আবার কি হয়েছে, ওই যে আমার যে বেস্ট ফ্রেন্ড ইনসানা এক মামাতো ভাই কাজিন আসছে, উনি ওনার সিনিয়র। তো এসে কি করছে, যখন ওই ওনার মামাতো ভাইটা ওনার পাশে বসছে, তখন আমার কাছে কেমন জানি লাগছে যে এখানে ইনসান আছে, আরো মেয়েরা আছে, ওরা পাশাপাশি বসুক, তো উনি বসলাম, মানে কেমন জানি দেখতে লাগতেছে। একটু কনজারভেটিভ মাইন্ডে ছিলাম আর কি। তোর জিজ্ঞেস করলাম
যে ওর সাথে কি তোর বিয়ে ঠিক হয়েছে? কয় না। কয় আমার পছন্দ করে। আমি কই যে তুই বিয়ে ঠিক হয় না তাহলে তুই ওর পাশে বসলি কেন? ওর খুব মানে সার্চ করতেছি যে যখন বিয়ে হবে তখন সমস্যা নাই। পরে এটা বলার পর ওরে খুব সার্চ করার পরে ওর মাও তো ব্যাপারে এটা মাইন্ড করার পরে ওরে বলছে যে ও এত অধিকার দেখে কেন। পরে ও ফার্স্টে বলছে যে না ওর অধিকার আছে বিদায় অধিকার দেখায়। পরে বলার পরে ওর মাও তো মোটামুটি ওরে ইনসাল্ট করার পরে ও আবার আমার ওই জায়গা আবার আমার উপরে ডালার পরে ওর সাথে কথা বন্ধ করবে। আর বেপর হয়ে গেলাম, কারণ মোটামুটি আমার সমস্ত কষ্টের কথা আমি ওর কাছে বলতাম, আমার সব কিছু ওর কাছে বলতাম। বলার পরে আরো বেপরে হয়ে গেলাম। বেপরে যাওয়ার পরে ওই যে ওগুলা তো সব চলতেছে, মোটামুটি সার্কেল তৈরি হওয়া, মোটামুটি ওই যে অবশ্য আমি কখনো করিনি আজ পর্যন্ত। দেখা আমার যে বন্ধু ছিল ওরা কি করতো, ফিটিং দিত নদীর পাড়ে, দেখা কাপড় যাইতো ওই যে হয়তো দইরা ওদের ফিটিং দিত, হয়তো 200-400 টাকা পাইতো ওরা দিত। তা আমি কখনো ওগুলো করতাম না। আমি কি করতাম, ওই যে আমি টাকা নষ্ট করতাম, কিন্তু আমার পরিশ্রমের টাকা নষ্ট করতাম, রেজাল্ট আউট হবে। এখন বাসায় থেকে যেদিন রেজাল্ট দিবে সেদিন শুয়ে আসি, তো আমার ফ্রেন্ড শমশের নামের ফ্রেন্ড ও আসছে, ও হিসাব বলতেছে কিরে তোর আজকে রেজাল্ট দেবো? আমি কই রেজাল্ট জানি। কয় কি? আমি কই ফেল। কেন? ওই যে আমার ফিজিক্সে খারাপ হয়েছে। পরে বলার পরেও তো বলতেছে চল যাই, তারপর যাবো। তারপর স্কুল আসার পরে আমি ফার্স্টে F1 খুঁজলাম, যে আমি যদি F1 না থাকে তাহলে আমি জানি আমার পয়েন্ট কি আসবে। পরে ফার্স্টে F1 খুঁজলাম, খোঁজার পরে শেষে ওর ফ্রেন্ডে বললাম যে দেখ আমি এত পাইছি। পরে শেষে বোঝায় দেখলো ঠিকই আমি তাই পাইছি। তো তারপর ওই পলাশ ফ্রেন্ডও পাস করলো। পরে আপনি পাস করলেন? হ্যাঁ পাস করলাম। গ্রেড কি ছিল? গ্রেড খুবই বাজে অবস্থা, 3.00। আচ্ছা, না যা কিনা আসলে আমার আসলে ওইটা বলা চলে যে ওইটা আমার আসলে মানে প্রাপ্য হয়ে গেছিল, আমার পরিণতি এটাই ছিল পরিণতি। যাই হোক আর কি। হ্যাঁ, তো আপনি ওই মেয়েটা কোন রকম পাস করলেন আর কি? হ্যাঁ না, এটা আবার মানে কারণ আছে কেন, আসলে অহংকার পতনের মূল এটাই। তো ওই মেয়ের কোন এক ব্যাপারে তর্ক করতে হতে পরে সে বলছিলাম দেখ আমি যে তোর পছন্দ করুম, কেন করুম, মানে ওরা বলছিলাম যে আমি হয়তো এটা হলো ক্লাস 9 শেষের দিকে, তখন তো মানে খুব ভালো পড়াশোনা হইতেছে, তো আমার স্পিরিট অন্যরকম। পরে আমি বলছিলাম যে আমি যে ইউনিভার্সিটিতে বা যেখানে হয়তো এরপরে করব ভর্তি হবো, তুই বারান্দা যাইতে পারবি না, তাহলে আমি তোর সাথে কিসের জন্য অ্যাফেয়ার করবো। যাই হোক, আমি একটা জিনিস যেটা বুঝতে পারছি যে আমি আসলে ভাবে দেখছি এগুলো চলমান জীবনের ঘটনা। অহংকারটা হয়তো আপনি আপনার দাদার কাছ থেকে পেয়েছেন, সেটা অন্য হিসাব। বাট আমি যেটা বুঝতে পারছি, মানে টু বি অনেস্ট, যে আপনার মধ্যে একটা সম্ভাবনা ছিল, কিন্তু আপনার পরিবারের আপনার পড়ার প্রতি তেমন কোনো আগ্রহই ছিল না, নইলে আপনাকে ক্লাস 7-এ রিক্সা ধরিয়ে দেওয়ার কথা না। এবং একই সাথে ক্লাস 4-এ গিয়ে একটা ছেলে বাদাম বিক্রি করার মতো অবস্থায় যায়নি, আপনাকে দিয়ে বাদাম বিক্রিও করানো হয়েছে। তো আপনাকে যদি ঠিক সেরকম ভাবে পৃষ্ঠপোষকতা দিত, তাহলে আপনি এই সঙ্গদোষ থেকে যদি খারাপ মানুষের সাথে না মিশতেন, খারাপ বলবো না আমি, মানে যেই ধরনের সঙ্গদোষে লেখাপড়া নষ্ট হয়ে যায় সেই ধরনের সঙ্গদোষ থেকে যদি একটু দূরে থাকতেন, তাহলে আপনার দ্বারা একটা ভালো রেজাল্ট হতো। কারণ ক্লাস 5-এও আপনি কিন্তু বৃত্তি পেয়েছিলেন। এগুলো একটু নোট করার মতো। হ্যাঁ, এরকম অনেক ছেলে মেয়ে আছে যারা খুব ব্রিলিয়ান্ট, এসএসসি পর্যন্ত অনেক ভালো রেজাল্ট করে, কিন্তু পরবর্তীতে গিয়ে অনেক ঝরে যায়। আমি আমার ইউনিভার্সিটি লাইফে এরকম পেয়েছি, এসএসসিতে স্ট্যান্ড করা, ইন্টারমিডিয়েটে স্ট্যান্ড করা, কিন্তু নোংরা পলিটিক্স করতে গিয়ে সে ছেলে হারিয়ে গেছে। হ্যাঁ, তো এরকম অনেক আছে। যাই হোক, বলেন, তারপর পাশ করলেন আপনি এসএসসি? তারপর পাশ করলাম, মারা যায় জড়াই ধরে কান্না করে দিলাম যে মা আমি পাশ করছি। মা অনেক খুশি। ফ্যামিলিতে তো এটা নিয়ে খুশির কথা, কারণ আপনাকে তো লেখাপড়া করাতেই চায়নি। না, লেখাপড়া করতেছে, বাসায় তো জানেই না যে আমি কি করতেছি। আচ্ছা, তখন আপনি গাঁজা খাচ্ছেন, সিগারেট রেগুলার খাচ্ছেন? গাঁজা না, তো ড্রিঙ্কস করতে সবকিছু এমন হইতেছে, মনে করেন আমার বিছানার আপনার বিছানার যে বিছানায় নিচে মানে অস্ত্র পর্যন্ত থাকতো। অস্ত্র বলতে অস্ত্র পেলেন কোথায়? এই তো ওই যে ওদের গ্রুপের সঙ্গে মিশতেন, ডাকাতি যারা করতো এদের সঙ্গে মিশে আপনি অস্ত্র রাখতেন। মারামারি করতে তো তখন সিকিউরিটি ব্যাপার। অস্ত্র বলতে কি ধরনের অস্ত্র থাকতো? এই আপনার দাটা এগুলা। আচ্ছা, তারপরে আপনার রিভলভার করতেছে। এই গ্রুপটা পেতো কার কাছ থেকে? কার কাছ থেকে পেতো এই গ্রুপটা? ওরা পাইতো এরকম পলিটিক্স করলে যা হয়। ওকে, বুঝতে পেরেছি। আপনি অনেক কিছু এখানে এক্সপ্লোর করতে চাচ্ছেন না, ঠিক আছে, বাট আপনি সিচুয়েশনটা বোঝাচ্ছেন। হ্যাঁ, তারপর এইভাবে চলতেছে। পরে কলেজে ভর্তি। দাদা তো আইসা খুব রাগ আমার প্রতি, আমার অনেক বকাঝকা করলো, কারণ দাদা তো রেজাল্টে সন্তুষ্ট না। দাদা স্বপ্ন ছিল অন্যরকম।
পরে দাদা অনেক বকাবকি করলো, পরে দাদা বললো যে চল বাইরে যা ভর্তি হবে। আমি কই না, যা হয়েছে হয়েছে। আবার পরে শেষে ভর্তি হলাম শাহর বিশ্ববিদ্যালয় কলেজে। ফার্স্টে আবার সে একই ভুল করলাম, আবার যা সায়েন্সে ভর্তি হলাম। আচ্ছা, যেগুলো আগে করছে আসলে মানে ডিরেকশন দেওয়ার মতো কেউ না থাকলে যা হয় আর কি। আবার সে একই ভুল করলাম। ভুল করার পরে 5-7 দিন ক্লাস করার পরে একটা বড় ভাই সে আমার বুঝাইলো। সে সেকেন্ড ইয়ার পড়তো, সে অনার্স ফার্স্ট ইয়ার পড়তো। তার সাথে পরিচয় পরে সে আমার মোটামুটি ওই যে বললাম না ওইখানে আড্ডা দিতে পরিচয় হয়েছিল। পরে সে বললো যে তুমি কেন সায়েন্স নিতেছ, তুমি তো সায়েন্স নিয়ে সামনে আগাইতে পারবো না, এখন তুমি সায়েন্স নিয়ে পড়াশোনা করবা, তোমার প্রচুর সময় দিতে হবো, আর তুমি ঘুরে ফিরে বেরাও, তুমি যা করতেছো এগুলো তো পড়াশোনা করতে পারবো না, তোমার পড়াশোনা বন্ধ হয়ে যাবে। তারপরে তোমার সায়েন্স নিয়ে পড়তে হলে তোমার ম্যাথ, ফিজিক্স, বায়োলজি, কেমিস্ট, এই চারটা তোমার মানে টিচার কাছে যাইতেই হবে, তুমি টাকা পাবো কই। তো অনেকক্ষণ বোঝানোর পরে আমি যা কি করলাম, অধ্যক্ষরে আমি গ্রুপ চেঞ্জ করার দরখাস্ত করলাম, কইরা আমি কমার্সে গেলাম। যাওয়ার পরে কমার্সে যাওয়ার পরে আমার যে ফ্রেন্ড পলাশ, ও আর আমি পাশাপাশি ভর্তি হই। কারণ ও আমার জন্যই অন্য কলেজে ভর্তি হওয়ার কথা ছিল, পরে আমার জন্য কি করলো সাবার কলেজে আসলো, আসার পরে আবার একসাথে ভর্তি হলাম। তো দুজন ক্লাস করতাম পরিসংখ্যান ক্লাসে। এখন এইখানে সেম একই অবস্থা, কারণ সবার তো অনেক ভালো ভালো রেজাল্ট, ওইখানে প্লাস আছে। আর আমি ছিলাম এই সেকশনে, এই সেকশনে শেষের সিরিয়ালের স্টুডেন্ট আমি, কারণ এ সেকশনে ছিল 5 থেকে 3 পর্যন্ত, আর আমার ছিল অনলি 3। তা আমি এ সেকশনের শেষের দিকের স্টুডেন্ট রেজাল্ট অনুযায়ী। তো এই কারণে কেউ মূল্যায়ন করতো না। মূল্যায়ন না করার পরে ওই চুপ করে বসে থাকতাম। আমি আর আমার ওই পলাশ একই রেজাল্ট এসএসসিতে, আমি 3 ও 3। তো পলাশ কি করলো, পলাশ যা হয় হোক, পর সমস্যা নেই, আমরা আমাদের মতো চললামই। তারপরে পরিসংখ্যান ক্লাস ছিল, ভদ্রলোকের নাম জহির স্যার। তো স্যারের উনি কি করতো, পরিসংখ্যানের ক্লাসে ম্যাথ গুলো করাইতে দিয়া দেখতে উনি একটা করছে, আমি তার অ্যাডভান্স আর একটা করে ফেলছি। তো এই জিনিসটা ওনার মাথা ভিতরে আছে। পরে উনি আমার অফিসে ডাকছে, পরে তোমার রেজাল্ট খারাপ কেন, উনি ওনার মানে ডিপার্টমেন্টে ডাকছে। ডাকার পরে বললো যে তোমার তো এইরকম হওয়ার কথা না। পরে শেষে স্যার আর কিছু বললাম, পরে স্যার বললাম স্যার এমনি অ্যাক্সিডেন্টে খারাপ হয়েছে, আপনি যেটা মনে করছেন আমি আসলে ওইরকমই কিছুই, যে আমার এটা হওয়ার কথা ছিল না, আরো ভালো হওয়ার কথা ছিল। পরে ঠিক মতো ক্লাস, পরে স্যার অফার করলো যে তুমি আমার এখানে পড়ো, তোমার কোনো চার্জ লাগবে না। বাইদা এই পরে জানতে পারলাম ওই স্যার হচ্ছে আমার এক ফ্রেন্ডের চাচা, যে ফ্রেন্ড আমার ক্লাসমেট ইভেন্ট। আমার ওই ফ্রেন্ড কি হবে, ওই ফ্রেন্ডের খালার বাড়িতে হলে আমরা সাভারে ভাড়া থাকি, এই কারণে ওই ফ্রেন্ড ওই ফ্যামিলিগত একটা সম্পর্ক। তো ওই ফ্রেন্ডের পরে পরিচয় হইলো, পরিচয় পরে ওই আমার ওই নাসিরের চাচা হইলো জহির স্যার। স্যার এরকম সবাই মোটামুটি সব স্যারদের নজর আসলাম। আসাবার ফার্স্টের মোটামুটি শেষের দিকে ইয়ার সেন্স পরীক্ষার এখন এইখানে হলো সমস্যা। ইয়ার সেন্স পরীক্ষার আমার যে আপনার কলেজের বেতন, ভর্তি, সবকিছু, আপনার পরীক্ষার ফি, এগুলা আমার আব্বা কি করছে, উনি একজনকে আপনার যেদিন দিতে হবে তার সপ্তাহখানেক আগে একজনের ধার দিছে টাকা। আমার দুলাভাই হয় সম্পর্কে, দুলাভাইকে ধার দিছে। ধার দেওয়ার পরে টাকা তার মেরে আসতে, আমার তো তার কাল থেকে পরীক্ষা। আমি ফার্স্ট পরীক্ষায় গেলাম, টাকা ছাড়াই পরীক্ষা হলে গেছি। যাওয়ার পরে একটা টিচার বললো যে হলো টাকা পে করছো? পরে সে বলতে স্যার আমি আসতেছি বলে, মানে ওয়াশরুমের কথা বলে আমি সেই যে কলেজ থেকে বেরিয়েছি আমি আর যাইনি। বাসায় আসলাম, বাসায় এসে বললাম যে আমার টাকা যে কোনো মুহূর্তে লাগবে। আচ্ছা, পরীক্ষা একটা মিস হয়েছে, সমস্যা নেই, কালকে পরীক্ষা দিব, কিন্তু আমার টাকা লাগবে। পরে শেষে কি করলাম, সেই দুলার ওইখানে গেলাম। যাওয়ার পরে উনি হচ্ছে সাভারে, ওনার গাড়ি ট্রাকের চাকা সমস্যা হয়েছিল, সেই চাকা ঠিক সারাই করতে যায় আমার আব্বার কাছে টাকাটা দিয়েছিল। তো এদিকে আব্বার কাছে টাকা নেই। পরে ওইখানে যাওয়ার পর ওনার কাছে গেলাম, টাকা পেলাম না। ওইখানে যাওয়ার পর সাথে আমি আমার কাজে নিয়ে গেলাম উজ্জ্বল, আমার খালাতো ভাই। এই টাকাটা আপনি কি জন্য সংগ্রহ করছেন? পরীক্ষা দিতে হবে, ইন্টারমিডিয়েট না ইয়ার শেষ পরীক্ষা, ফার্স্ট ইয়ার, ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ার পরীক্ষা দেবেন। এই পরীক্ষাটা এই টাকাটা আপনাকে বাবা দিচ্ছে না নাকি ওখান থেকে? টাকাটা তো আমার জন্য রাখছিল। আচ্ছা, ঠিক আছে, কিন্তু টাকাটা ধার দিয়ে ফেলছে। ওকে, ঠিক আছে, কিন্তু যারা দিচ্ছে সে আর দিতে পারে। বলেন তারপর।
তারপর গেলাম, যাওয়ার পরে সে আমার কি করলো, আমার টাকা হলো 5,000 লাগবো, উনি আমার টাকা দিল 500 টাকা। পরে 500 টাকা তো তখন তো আমি আর আমার খালাতো ভাই উজ্জ্বল দুজনে কি করলাম, রাগ কইরা ওই 500 টাকা খরচ করে ফেললাম আস্তে আস্তে। আইসা পরে সকালবেলা আর অনেক চেষ্টা করলাম, হইলো না। পরে একদিন অনেক কান্না করছি ঘরের ভিতরে একা একা, যে আমি ফাইনালি আমি পরীক্ষা দিতে পারতেছি না, কারণ লজ্জা, আমি স্যারের কাছে যাইতে পারতেছি না, যে আমি যে স্যারে যাই বললাম যে স্যার আমার টাকাটা টাইম দেন ভাই, মানে এত লজ্জা, এই সমস্যাটা আমার বড় সমস্যা, ওইটা বলতে পারতেছি না, টাকাও নিয়ে যেতে পারতেছি না। তো ফাইনাল কি করলাম, পরীক্ষা দিলাম না। আমি পরীক্ষা দিলাম না দেখে আমার পলাশ ফ্রেন্ড ও পরীক্ষা দিল না, পলাশ পরীক্ষা দিল না। পরে শেষে আসলে আমার জন্য ওর জীবন থেকে একটা বছর নষ্ট হয়ে গেছে। আপনারও গেল? আমার তো গেছে, আমার তো যাবেই। মানে যাবে মানে কি, এই টাকাটা কি বাবা জোগাড় করে দিতে পারতো না অন্য জায়গা না, থেকে? পারে নাই। এই 5,000 টাকা জোগাড় করতে পারে নাই? পারে নাই। কি বলেন আপনি? আর আমার দাদার কাছেও বলে নাই। যদি আমার দাদারে বলা হয়তো 5,000 না, যদি আমার দাদার বলা হতো যদি টাকা ওই মুহূর্তে 20,000 লাগতো, আমার দাদা এনি বাই হোক আর কুক ম্যানেজ করে দিত। আপনি একটাই সন্তান ছিলেন? আমি একটাই সন্তান। ভেরি স্ট্রেঞ্জ। দাদারে বলা হয়নি। খুব ভালো বন্ধু ছিল? খুব ভালো। মানে তুই যা করবি আমিও তাই? পলাশ পরীক্ষা দিল না, তো এইভাবে আবার এর বেপরোয়া, এখন বেপরোয়া। এর মাঝখানে পলাশ নিয়ে একদিন পিঙ্কির বাসায় গেলাম। শুনছি যে পিঙ্কি মিরপুর থেকে বাসায় আসছে, ও নানু বাসায়, মাঝখানে নানু বাসায় শিফট হয়েছিল, বাসায় আসছে, যে আজকে ওর পিটামো। ও একটা কথা বলছে, মানে যেটা আমার মানে ইগোতে লাগছে, মানে অপমানজনক একটা কথা। এই কথা বলার পরে আমি গেছি ওর বাসায় যায়, ওর আম্মুর রুমে, ওর ছোট ভাইটাই সবাই ওর রুমে, ওনাদের রুমে। আমি ওর রুমে ঢুকছি, ঢুকার পরে হাইসে দিয়ে বলতেছে, কয় তুমি হঠাৎ করে এভাবে? আমি কাছে কথা আছে পরে পলাশ দিলাম, পলাশ ঢুকতো, পলাশ আমার সাথে আছে, পলাশ আসলো। পরে ওর সাথে কথা বলতে কি করলাম, ওরা আমি প্রশ্ন করছি তুমি এই কথা কেন বললাম, বলার পরে বলতেছে তো কি হয়েছে বলতে দেরি আছে। আমি করলাম মানে ওর গালের ভিতরে কোষে একটা থাপ্পড় দিলাম মেয়েটার। হ্যাঁ, থাপ্পড় দেওয়ার পর আমার সবগুলো আঙ্গুল, ও অনেক ফর্সা ছিল, আমার সবগুলো আঙ্গুল ওর গালের ভিতরে লেগে গেল। মেয়েটা যেন কে হতো সম্পর্কে? পিঙ্কি, গার্লফ্রেন্ড। আপনার গার্লফ্রেন্ড হতো? অপরাধ কি ছিল মেয়েটা, আরেকবার যদি বলতেন। আমি অপরাধ বলতে ও আমার একটা মানে কথা বলছিল, আমি শ্রাবণের পিছে ঘুরি না, শ্রাবণ আমার পিছে ঘুরে। আচ্ছা, তো এইটা আপনি আপনার ফ্রেন্ডকে সাথে করে নিয়ে গিয়ে এই কথাটার জন্য আপনি গালে একটা থাপ্পড় দিয়ে দিলেন? থাপ্পড় দিয়ে দিলাম। থাপ্পড় দেবো, ও আমার কলা ধরছে। মেয়েটা? হ্যাঁ। ওর বাসায় গিয়েছেন আপনি? ওর বাসা, ওর রুমে। ওকে। পরে বলতেছে, ও আমার তুই করে বলতেছে, তুই আমার মারলি। আমি তো কি কইছি, আরো কথা বলবি, আরো পিটাবো। পরে সে কান্না করতেছে, কান্না করার পরে ওর মা দৌড়ে আসছে, থাপ্পড়টা দিচ্ছে অনেক জোরে। ওর মা দৌড়ে আসছে, কি হয়েছে? আমি কিছু না। পরে শেষে ও একটু নিজের কন্ট্রোল করে পরে বলতেছে, না কিছু নেই এমনি। পরে গেল, পরে শেষে বেরিয়ে এলাম, বেরিয়ে আসার পরে ওর সাথে সম্পর্ক দিন শেষ। ওই চরের পরেই সম্পর্কটা শেষ। তো তারপরে ওরে মারার পরে আমি তো গেছি ওর সাথে রিলেশনটা শেষ করার জন্য। তো এই কারণে আমি একটু কেমন জানি হয়ে গেছি। সেটা হলো ওই যে আমার মানে ক্লাস 10-এ যার সাথে ব্রেকআপ হয়ে গেলো, ওই ব্রেকআপের পরে মোটামুটি ওই সম্পর্ক হওয়ার পরে একটু কষ্ট পাইছে। আর কষ্ট পাওয়ার পর থেকে আমার চিন্তা ভাবনা এরকম যে একটা মেয়েরে মানে অফার করুক, আমি করি বা মেয়ে করুক, যে যতদিন মেয়ে যখন বুঝতে পারবো যে মেয়ে আমার প্রতি দুর্বল, তখনই মেয়ের সাথে সম্পর্ক শেষ। তো এইভাবে করতে করতে সম্পর্ক অনেকগুলো করে ফেললাম। তো পিঙ্কির পরে আমার আবার একটা স্টুডেন্ট ছিল, ওর নাম নাসরিন। তো ওর সাথে আমার রিলেশন হলো। ওর সাথে রিলেশন হলো। ওর মা আমারে মানে ছেলে বলতো। ওরা তিন বোন ছিল, নাসরিন, নিশি আর নীরা। তো 3 বোন, ও ছিল সবার বড়। তোর ওই পড়াইতাম, ওর মা আমার ছেলে, আমি ওই যে এসি পাশের পরে 24 ঘন্টার ভিতরে 14 ঘন্টা টাইমে ওদের বাসায় থাকতাম। এরকম একটা অবস্থা ছিল। তোরা ওইখানে লোকাল ছিল। এটা কি মানে আপনাদের বাড়ির বাসার পাশেই ছিল? পাশেই, হ্যাঁ। আচ্ছা আচ্ছা। ওরা ওইখানে লোকাল ছিল। তো দেখে আমি আর 3 বেলা খাবার ভিতরে ম্যাক্সিমাম 1 বেলা ওদের বাসায় খেতাম, অনেক সময় বেশি খেতাম। আচ্ছা। তো উনিও আর কি আমার মনে পছন্দ করতো, ওর মা। তো এই কারণে একটু সাপোর্ট পাইলাম। সাপোর্ট পাওয়ার পরে ওনার মেয়ের সাথে সম্পর্ক হলো। তো সম্পর্ক হলো মানে পছন্দ করি এরকমই। আমি হয়তো ওইভাবে আমি চিন্তা ভাবনা ইন ফিউচার কিছু একটা এরকম চিন্তা ভাবনা। তো করতে
ও একটু দুষ্টামি করতো, দুষ্টামি করে শাসন করতাম। শাসন করতে করতে একদিন কি করছি, ওর দুষ্টামি করছে, ওরে আমি কি করছি, আমার ওই যে বিছানার নিচে রাখতাম, একদিন ডাইরেক্ট নিয়ে রিভলভার মাথা ঠেকা দিলাম। মেয়েটার মানে গার্লফ্রেন্ডের মাথায় রিভলভার ঠেকালেন কেন? গার্লফ্রেন্ড না, স্টুডেন্ট। তোমার বলছি যে ছেলেদের সাথে দুষ্টামি করবা না। কিন্তু ওকে তো আপনি পছন্দ করতেন, আপনি যেটা প্রশ্ন বলছেন। করতাম, বলি না তো। কিন্তু বলেন নাই, কিন্তু হ্যাঁ, আমার ওর ফিউচার প্ল্যান, কারণ আমি জানি, আমি বুঝতেছি ওর মা আমার পছন্দ করে। যে কোনো ভাবে আপনি ফিউচারে রেখেছেন যে ওকে আপনি বিয়ে করবেন বা এরকম কোনো কিছু। হ্যাঁ, আমি বুঝতেছি যে ওর মা আমার পছন্দ করে, এই কারণে ওরা দেখে রাখার জন্য। আচ্ছা। পরে সে বলতেছে, ও আমার ভাইয়া বলতো যে ভাই তুমি কি আমার পছন্দ, তখন আমি রেগে গেছি। পরে বলতে তুমি কি আমার পছন্দ করো? পরে বলতে আমি হ করি। পরে বলার পরে সে হাসে দিছে। পরে সে বলতো তুমি তো পছন্দ করতে মারতে চাও কেন? মানে পিস্তল টিস্তল দেখাতে ভয় পাওয়া যায় কথা। কোন ক্লাসের মেয়ে? ও ক্লাস 6-এ পড়তো। মাত্র ক্লাস 6-এ পড়ে। ওকে। ওর সাথে মোটামুটি ওই দিনকে মানে বলার পরে ও কয় আমি দাঁড়াও, তোমার মা আসুক। মানে ওর মার কথাই বলতেছে। ওর মারে আমি মা, মানে মা বলতাম। তো বলতো দাঁড়াও, তোমার মা আসুক, তোমার মা আসলে তোমার মারে বলি। পরে আসছে ওর আম্মু আসছে, আসার পরে বলতেছে তোমার ছেলে না আজকে আমার মারতে ওইটা যে করছে ওইটা পরে নাই, যে আমার মারতে গেছিল। কয় কিসের জন্য? কয় আমি ওই যে স্কুলে থাকার সময় দুইটা ছেলের সাথে কথা বলছি, ছেলে দুটা কে আবার আমার ফ্রেন্ড, যে আপনার বন্ধু। হ্যাঁ, এখন আমার সমস্যা হলো ওই আমি জানি আমার ফ্রেন্ডটা ভালো না। পরে বলতেছে যে ওদের সাথে কথা বলছি দেখে আমার এরকম করছে, মারতে গেছে। আমি যে মানে ঠেকাইছি ওর মাথায়, এটা বলে নাই। পরে তো ভালোই তো করছে, ও তো গার্জিয়ান না। তো এখানে গেল যাইতে, এর মাঝখানে এই সম্পূর্ণ নষ্ট মোটামুটি অনেকটা আমি ডিপ হয়ে যায়। তো সম্পূর্ণ নষ্ট হইলো। আমি তখন মোটামুটি হলো ফার্স্টের শেষের দিকে আমার মা, যার আমি অনেক শ্রদ্ধা করতাম, মা মানে যাকে আপনি মা ডাকতেন আর কি। হ্যাঁ, খালাম্মা, যেটা খালাম্মা বলতাম, মা বলতাম, তো অনেক শ্রদ্ধা করতাম। ওনার আসলে সম্মান আসন, আমার মায়ের সাথে আমি কখনো আজ পর্যন্ত বেদবি করি নাই, বাবা মার সাথে আজ পর্যন্ত করি নাই, কিন্তু ওনার সাথে আমি করতাম না। যাই হোক, হ্যাঁ, সম্মান করতাম। তো আমার কাছে একটা জিনিস, আমি বাতাসে একটা কথা ভাসে বেড়াইতেছে। ওনার ব্যাপারে কি কথা ভেসে বেড়াচ্ছে? মানে বাজে একটা কথা। আচ্ছা, আপনার স্টুডেন্টের মায়ের সম্পর্কে বলছেন। হ্যাঁ, ওই জিনিসটা আমার কাছে খারাপ লাগলো। খারাপ লাগার পরে শেষে আমি একটু ডিউটি করা শুরু করলাম। খেয়াল করা শুরু করলেন আসলে? হ্যাঁ, ডিউটি করা শুরু করলাম আর কি, যেটা ধরতে হবো। হ্যাঁ, ওর বাবা আমার মোটামুটি দায়িত্বটা দিল। এতটা ইনভলভ ছিলেন আপনি ফ্যামিলির সঙ্গে? বাবা আপনাকে দায়িত্ব দিয়ে দিল? ওদের নানা বাড়ির সাথে সম্পর্ক ছিল, টোটাল সবার সাথে, মোটামুটি সবাই মানে ধরে নিছে যে আমি তাদের হয়তো জামাই হব। হ্যাঁ, এরকম কিছু। তো বাবা দায়িত্ব দিল। দায়িত্ব দেওয়ার পরে মোটামুটি আমি সঠিকটাই পেলাম যে হ্যাঁ, যেটা বলতেছে সেটা ঠিক। তো বলার পরে আমি আর ওনারা ওইভাবে বলি নাই, কারণ যার সাথে ঘুরতেছে সে আমার ওই আঙ্কেলের ফ্রেন্ড। তো আমি আর ওনাকে ওইভাবে বলতে যাই নাই, না বলতে যায়। এখন আমার মা কি করছে, আমার মা সম্পর্কটা বুঝতে পারছে, এবং আমার মা এই ব্যাপারগুলো জানে। জানার পরে আমার মা আমার সাথে কানাকাটি করতো যে এই ফ্যামিলি মেয়ে সমস্যা, তুই এদিকে ফিরতে হবে। তো আমি বলতাম যে আমি তখন বিশ্বাস করতাম না। আপনি কি তখন পড়াশোনা চালাচ্ছেন, মানে পড়াশোনা করছেন? ইন্টারমিডিয়েট সেকেন্ড ইয়ার পড়ছেন? না, ফার্স্ট ইয়ারই আছেন, ড্রপ দেওয়ার পরে একটু ব্যাক করলাম আর কি। মা যখন বললো, বলার পরে মা অনেক বোঝানোর চেষ্টা করলো, বুঝলাম না। পরে মা কি করলো, ওদের বাসার এক ভাড়াটিয়া ছিল, এক মামা ছিল। তো ওই মামারে বলছে, ওই মামার বলার পরে ওই মামা আমার পছন্দ করতো, অনেস্টলি অনেক পছন্দ করতো। তো ওই মামা কি করলো, একদিন আবার ডাইকা নিল, ডাইকায় নিরিবিলি একটা জায়গায় বসাইলো। উনি আবার একটু আপনার পীর টাইপের লোক। বসার পর বললো যে মামা, আমি তোমার একটা গল্প শোনাবো। আমাকে হ্যাঁ বললো। পরে বলতেছে 4টা ফ্রেন্ড পড়াশোনা শেষ করছে, শেষ করার পরে সবাই কেউ কোনো কাজকর্ম করতেছে না, করবে এমন অবস্থা, কিন্তু 4জন চিন্তা করছে কোন কাজটা সবচেয়ে সহজ কাজ। পরে শেষে একজন বলে ফেলে যে চুরি বিদ্যা বড় বিদ্যা, যদি না পড়ো ধরা, পরে চল তাহলে চুরি করবো। তো চুরি করতে যায়। মোটামুটি এটা আসলে গল্পটা আপনার অনেক মানে রাজার আমলের গল্প, ওইরকম টাইপের গল্পটা। তো রাজার বাড়িতে চুরি করতে যায়, যাওয়ার পরে সব কিছু চুরি করে। চুরি করার পরে আপনার সবকিছু নেওয়ার পরে যখন বের হবে, তখন রাজার একটা মেয়ে ছিল অনেক সুন্দরী। তো মেয়েটা জায়গায় যায়, যখন জায়গায় যাওয়ার পরে মেয়েটা ডাক দেয়, সিলাসিলি শুরু করে, ওরা দাঁড়ায়। পরে বলে যে তোমরা কারা? পরে মেয়ের কাছে ওই ছেলেদের দেখে চোর মনে হয় না, কারণ ছেলেদের পড়াশোনা করা। একজন চোর আর একজন পড়াশোনা করা মানুষ, পার্থক্য অবশ্যই আছে। তো মেয়েটা সেটাই পছন্দ করে।
মেয়েটা বলে যে হয় তুমি আমার নিয়ে যাবে, না হলে আমি সিলেসিল করে সবার বলে দিব। পরে কয় এখন ছেলে তো বাঁচার জন্য এখন কি করবে, নিয়ে যাওয়া বেটার, কারণ সুন্দরী রাজার মেয়া, নিয়ে যাই কি আর করা। পরে মেয়ে কি করলো, আরো কিছু আপনার স্বর্ণ টর্ণ যা যা ছিল। আপনি গল্পটা কেন বলতেছেন? হ্যাঁ, ওই মামা আমার গল্পটা বলতেছে। আচ্ছা আচ্ছা। তবে মেয়েটা যখন নিল, পরে এখন সেটা বলতেছে এগুলো নিব কিসে। পরে মেয়েটা বলতেছে ওই যে পাশে একটা বাড়ি আছে, ওই বাড়িতে গাদা ভাড়া দেয়, তুমি ওই বাড়ি থেকে গাদা ভাড়া নিয়ে আসো। পরে গেছে রাজের বাড়ি, খুব তাড়াহুড়ো করে গেছে যে আমার গাদা যতগুলো সবগুলো ভাড়া আছে, শুধু একটা গাদা আছে, এই গাদার দেওয়া যাবে না। কয় কেন দেওয়া যাবে না? কয় না দেওয়া যাবে না। কয় কেন দেওয়া যাবে না? কয় দেওয়া যাবে না। পরে অনেক রিকোয়েস্ট করে যে আমরা বিপদে পড়ে যাবো। পরে বলতেছে এই গাদার মা রাস্তার মাঝখানে যা শুয়ে পড়তো, এখন এইটা যে শুয়ে পড়বো না তা কিন্তু না, তুমি তো নিবে টাকা দিয়ে ভাড়া, তুমি তো পরে আমার গালিগালাজ করবা, তো দরকার নেই। কয় না আমার তাও দেন। পরে নিয়ে যায়, সবকিছু উঠায়, সবকিছু নিয়ে গাদার পিঠে উঠায়, মানে দামি জিনিসপত্র যা নেয় এগুলো নিয়ে মোটামুটি যাইতেছে রাস্তার মাঝখানে একটা খাল পড়ে। তো খালটা পার হওয়ার ওই খালের পানির ভিতরে যায়, কি করে খালটা তো মানে পানির ছোট্ট একটা মানে নদী থেকে যে যায় ওইটার খাল। তো খালের মাঝখানে যায় গাদাটা শুয়ে পড়ে। তখন ওই চিন্তা করে এই গাদালা বলছে যে এর মা শুয়ে পড়তো, এও শুয়ে পড়ছে, এই শুয়ে পড়তে পারতো, সে বলছে শুয়ে পড়তে পারে, তার মানে শুয়ে পড়ছে, তার মানে মায়ের সাথে মিলে আছে। তো আমার সাথে এই মেয়ে আসছে, এই মেয়ের মা নিশ্চিত কোথাও থেকে। এগুলো কে বলেছে আপনাকে? ওই যে মামার গল্প আমার বোঝানোর জন্য। ফালতু স্টোরি, ডেফিনেটলি ফালতু স্টোরি। যাই হোক, আপনাকে বলেছে, আপনার লাইফে এটা ঘটেছে সেজন্য আপনি বলছেন, বাট দিস ইজ আ ভেরি ফালতু থিং। হ্যাঁ বলেন। তারপর বলতেছে পরে বলার পরে যে আসলে পরে কি করে ওই ছেলেটা কনফার্ম ওই ফেরত যায়, ওই মেয়েটা রাইখা ফালাই রেখে ফেরত নেয় না। পরে সে মামা মানে এটা বুঝাইতেছে যে ওর মায়ের সমস্যা আছে, ওর সমস্যা। যাই হোক, এগুলো আমাদের প্রচলিত সংস্কৃতিতে এই ধরনের কথাবার্তা বলা হয়। বাচ্চাদের যখন সমস্যা হয় তখন বাপ্পা তুলে কথা বলা হয়, এটা একেবারেই অনুচিত। আপনাকেও এই ধরনের জ্ঞান বুদ্ধি দিয়েছে। ওইখান থেকে মোটামুটি যখন ওনার ওইটা দেখলাম, দেখার পরে আমি ওইখান থেকে ফেরত আসলাম। আসার পরে মোটামুটি ইন্টারমিডিয়েট যখন আবার পরের বছর ভর্তি হলাম, ভর্তি হওয়ার পরে তখন কি করলাম, এক বড় ভাইয়ের সাথে একটা ফ্লেক্সি লোডের দোকান দিলাম পার্টনারে এলাকায়। তো পরীক্ষার পরে এটা? হ্যাঁ। আচ্ছা, একটা ফ্লেক্সি লোডের দোকান দিলাম। দোকান দেওয়ার পরে ওইখানে সেটা ছিল 2004 সালে 5ই ডিসেম্বর, মেবি বুধবার বিকেলবেলা। মানে পলাশরা সাভারে সেটেল, সাভারের লোকাল, বাট ওদের গ্রামের বাড়িটা, ওর দাদার বাড়িটা হচ্ছে সাভারে নদীটা পার হয় একটু দূরে, রোয়াইল নামে। তো ওইখানে যাইতেছে, নদী পার হইতে হয় নৌকায়। তো নৌকায় নদী পার হয়েছে, পার হওয়ার পরে ওইখানে সম্ভবত 2 টাকা ভাড়া ছিল নৌকা পার হইতে। তো 5 টাকা দিছিল, 3 টাকা ফেরত দিছিল। ওইখানে একটা 2 টাকার নোট ছিল ওর কাছে, ও যেটা বললো 2 টাকার নোট ছিল। তো 2 টাকার নোটে একটা নাম্বার ছিল, নাম্বারটা ছিল শ্রাবণী নামে। তো তখন ইন্টারনেট পড়ি, তো পলাশ কি করছে, মিস কল দিছে একটা। মিস কল দেওয়ার পর সাথে কারণ তখন হইলো আপনার মেবি 5 টাকা 90 পয়সা মিনিট, 2004 সাল। তো মিস কল দিছে, মিস কল দেওয়ার সাথে কল ব্যাক করছে। ব্যাক করার পরে কথা বলার পরে যখন দেখছে অপরিচিত, মেয়েটা ফোনটা কাটিয়ে দিছে। পরে পলাশ আমার ফোন দিয়ে বলতেছে যে বন্ধু পাইছি তো, মালদার পার্টি একটা পাইছি, মিস কল দিলে ব্যাক করে। আমি কই তুই আসবি কখন? কয় বিকালে। পরে কি করলো, আমার দোকান আসলো। দোকান আসার পরে নাম্বারটা দিলাম, নাম্বারটা দিল আমারে। নাম্বারটা দেওয়ার পরে টাকাটা দেখানোর পরে এখন ওইখানে লেখা ছিল শ্রাবণী। আর আমি যে আমার শ্রাবণ, এই পরিচয়টা আমি ফোনে তো আরো 2টা লোকরে দিছি। একটা হলো আপনার, আমি যখন এসএসসি পরীক্ষা দিই, তারপরে আমার একটা ফ্রেন্ড হয়েছিল ভুয়াপুরে, হায়াত আলী ভাই। ওই হায়াত আলী ভাই আমার শ্রাবণ নামে চিনে, মানে ফোনে মানে ছদ্মনামে এটা ইউজ করতাম। তো মেয়েটা যখন ফোন করার পরে শেষে আমি সালাম দিলাম, খুব মানে ভালোভাবে সালামটা দিয়া বললাম যে আমি শ্রাবণ, সাভার থেকে। এখনও তো অবাক। পরে সে বললাম যে আপনার নাম্বারটা এইভাবে কথা বলছিলাম, দেখি তো কথা বলতেছে না। কথা বলার পরে অনেকক্ষণ ট্রাই করলাম, কথা বলতেছে না, মানে কাটিয়ে দিচ্ছে। পরে অনেক রিকোয়েস্ট করতেছে, ভাইয়া আসলে আমি আসলে কথা বলতে পারতেছি না, আমার সমস্যা আছে। তো এইভাবে কয়েকবার কাইটা দেওয়ার পরে তো 5 তারিখ মোটামুটি রাতের বেলা ফোন দিলাম, তাও একই অবস্থা। 6 তারিখ দিনে 2-3 বার ফোন দিলাম। পরে আমার বলে ফেলো যে আসলে আপনার কথা শুনে মনে হইতেছে না আপনি ভদ্র একটা ফ্যামিলি ছেলে,
কিন্তু এভাবে আর ডিস্টার্ব করেন না। পরে সে বললাম হ্যাঁ আর ডিস্টার্ব করবো না, আমার সাথে যদি মানে আজকে কথা বলেন তাহলে আমি আর ডিস্টার্ব করবো না। পরে সে পরে সেও বলতেছে না এখন কথা বলতে পারবো না, এখন আমি আসর আমি নামাজ পড়তে যাবো। পরে আমি বললাম যে ইউরেকা। কয় ইউরেকা কেন? আমি কই আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন? কয় হ্যাঁ। আমি কই ঠিক আছে আপনার আমার দরকার। আপনি পড়তেন? না ও পড়তো। আপনি পড়তেন না? না আমি পড়তাম না। দ্যাট ইজ দ্য অনেস্ট কনফেশন এখানে, প্রিয় শ্রোতা। অনেক বাঙালি ছেলেদেরই স্বপ্ন থাকে তার বউ 5 ওয়াক্ত নামাজ পড়বে, পরেজগার হবে, হিজাব সম্পন্ন হবে, কিন্তু নিজে কোনো কিছুই করে না। এটা একদম অনেস্ট কনফেশন। এটা উনি যেটা বলেছেন এটা শুধু ওনার সমস্যা না, এটা অনেকেরই সমস্যা। যাই হোক, বলেন তারপরে আপনাকে দরকার। কয় কেন? আমি ঠিক আছে আপনি কখন কথা বলবেন সেটা বলেন। আমার সাথে শুধু আজকেই কথা বলবেন, এরপরে কখন কথা বলতে হবে না। যদি আর যদি আজকে কথা বলবো আর কখন আমি ডিস্টার্ব করবো না আপনি যদি না বলেন কথা বলতে। আচ্ছা ঠিক আছে। পরে শেষে রাতের বেলা ফোন দিলাম। ফোন দেয়া রাতে ও এসে নামাজ, ও বলছে যে আমি এসে নামাজ শেষ করে তারপরে ফোন দিব। ও ফোন দিছে। ফোন দেওয়ার পরে ও ফোনটা কাইটে দিয়ে আমি ফোন ব্যাক করলাম। ব্যাক করার পরে সে আমার পরিচয় দিলাম, ডিটেল বললাম। আমার একবারে আমার মনে আছে 27 মিনিট কথা হয়েছিল। আমার A to Z, আমার ফ্যামিলি অবস্থা থেকে শুরু করে আমি কয়টা মেয়ের সাথে রিলেশন করছি এগুলো সব বললাম ওর কাছে। ওর সাথে আমি জাস্ট অফারটা করলাম, ফ্রেন্ডশিপের অফার। আমি মেয়েদের মানে ভালো লাগে না, বিশ্বাস করি না, এরকম মানে অ্যাফেয়ারে আমার কোনো নাই। ওরা এটা বুঝাইলাম যে আমার একজন বন্ধু লাগবে আমার নিজের ঠিক করার জন্য। কারণ ওই যে আমার বাজে জিনিসগুলো এই জন্য একটা বন্ধু অন্তত সহায়তা হেল্প করতে পারে, এই চিন্তা ভাবনা থেকে ওরা আমি অফার করলাম ফ্রেন্ডশিপের। পরে আমার কন্ডিশন দিলে হ্যাঁ ফ্রেন্ডশিপ করতে পারি, বাট 3টা শর্ত আছে। ও বলতেছে আমি একটা কনজারভেটিভ ফ্যামিলি মেয়ে, তো আমার এই কারণে আমার কিছু সমস্যা আছে, তো আমার 3টা শর্ত আছে। কি কি শর্ত? ফার্স্ট, সম্পর্ক ফর এভার, মানে যতদিন বাঁচা আছে ততদিনের জন্য সম্পর্ক করতে হবে। আপনি বলছেন? ও বলতেছে আচ্ছা যতদিন বাঁচা আছি বন্ধুত্ব ততদিনের জন্য হবে, এবং মোটামুটি এই সম্পর্ক নিয়ে সমাজে যেন কোনো নেগেটিভ কথা বলতে পারে না, সম্পর্কটা ওই জায়গায় রাখতে হবে। হ্যাঁ 2 নম্বর। আবার আমি বা এই 27 মিনিটে আমি যা করি, আমি নেশা যা করি এগুলো সব বলছে অনেস্টলি, কয়টা মেয়ের সাথে সম্পর্ক সব বলছি। আচ্ছা আমার ফ্যামিলি কি অবস্থায় সব বলছি। পরে বলছি সব বাজে যা আছে সব বাদ দিতে হবে। 3 নম্বর কন্ডিশন হচ্ছে কখনো দেখা করতে চাওয়া যাবে না। হ্যাঁ দেখা করতে পারি, যখন হয়তো আমার বিয়ে হইতেছে অথবা তোমার বিয়ে হইতেছে, আপনার বিয়ে হইতেছে, তখন আমরা দেখা করতে পারি, তার আগে নয়। আমি ওকে আপনার 3টা শর্ত আমি রাজি, বাট আমার একটা শর্ত। কি শর্ত? যে বন্ধু থাকবেন, কিন্তু বন্ধু থেকে কখনো প্রেমিকা হইতে চাই না। যেদিন প্রেমিকা হইতে চাইবেন সেদিন সম্পর্ক থাকবে না। ওরা আমি এই কন্ডিশন দিলাম। ও দিল 3টা, আমি ওরা দিলাম 1টা। ওকে ডান। তারপর কথাবার্তা চলতেছে খুব অনেক কথাবার্তা বলে। তখন আমি আবার একটু পলিটিক্সের সাথে জড়িত হইলাম। কলেজ পড়া অবস্থায় পলিটিক্সের সাথে জড়িত হইলাম, কারণ অবশ্য এই পলিটিক্সটা আমার সেই ফ্যামিলি থেকে দাদার থেকেই পলিটিক্সের সাথে জড়িত হইলাম। ডিসেম্বর মাস ছিল, তা আস্তে আস্তে ওর সাথে প্রত্যেক দিন অনেক কথা বলতাম। দেখা যাচ্ছে হয়তো ও পরিচিত থাকতো, আমি 10 মিনিট ওর ফোন দিলে ও আমার আরো 10 মিনিট ফোন দিত। এই জিনিসটা ওর বাসায় থেকে ওর উপর কেমন জানি, ও বাসায় ও অনেস্টলি সবার কাছে সত্যি বলতো। ও বলতো যে আমার একটা ফ্রেন্ড শ্রাবণ সাভারে বাসা, ওর সাথে কথা বলি। ওর বাসায় সন্দেহ করতো যে ওর সাথে আমার রিলেশন, বাট আসলে তো রিলেশন না, ফ্রেন্ডশিপ। তো ও ছিল এক বাবার এক মেয়ে, ওরা 1 ভাই 1 বোন। ভাইটা ছোট। তোর মা কখনো মানতে চাইছে না যে আমাদের একটু ফ্রেন্ডশিপ। ওর মা আমার ফোন দিত, বলতো তোমাদের একটু কিসের তোমাদের কিসের সম্পর্ক? আমি বললাম ফ্রেন্ডশিপ। কয় না ফ্রেন্ডশিপ তো হতে পারে না, কারণ এটা তো ফ্রেন্ডশিপে তো এত কথা বলে না। উনি সন্দেহ করতে মানে ওই মুহূর্তে আবার কি করছে, উনি আস্তে আস্তে ওনার হাজবেন্ডকে জানাইতেছে। জানার পরে আমি 15 ডিসেম্বর রাত, 16 ডিসেম্বর স্মৃতিসৌধের প্রোগ্রাম আছে আমাদের, স্মৃতিসৌধের পলিটিক্যাল প্রোগ্রাম আছে। সারা রাত জাগতেছি। তখন হলো পাওয়ার পলিটিক্স। তো জাগার পরে সকালবেলা যাবো, রাত 12টা দিয়ে স্মৃতিসৌধ যাবো। ওর বললাম যে আজকে আমার সাথে 1টা মতো কথা বলতে হবে, একটা গাড়ি ছাড়বে। তো 1টা মতো কথা বলতে ও কি করলো, কথা বলার পরে প্রোগ্রাম শেষ করে ঘুমাইলাম। বিকেলবেলা ফোন দিলাম। ফোন দেওয়ার পরে আমি ইচ্ছা করে দুষ্টামি, আমি কিন্তু জানি আমি এই টাইমে আমি বুঝতে পারছি যে ও মোটামুটি আমি এখন ওরা যা বলবো তাই শুনবে। আমি একটু দুষ্টামি করে বললাম যে আমি তো এই যে তেজগাঁ পুরাতন এয়ারপোর্টে ওইখানে সমরাস্ত্র প্রদর্শনী ডিসেম্বর মাসে হয়, তো আমি বললাম যে ওই মেলাতে যাব, আমি আসছি।
পরে বলতেছে কবে যাবা? পরে বললাম যে 18 তারিখ যাবো। পরে বলতে 18 তারিখ গেলে 18 তারিখ যাবো। এখন কয় বুঝতে পারছি তুমি কি বলতে চাইতেছো। আমি কই কি? কয় দেখা করতে চাইতেছো। আমি কই আমি কি তোমার বলছি দেখা করতে যাবো, দেখা করতে হবে? কয় না, তুমি যে বলতেছো এটাই বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, আমার কলেজের সামনে এসো, দেখা করবো, যাও একবারই। তা মানে কন্ডিশন দিল একবারই। আমি আচ্ছা ঠিক আছে, ওকে। তো আসলাম 18 ডিসেম্বর সকালবেলা। ওপর তো মিরপুর শাহ আলী মহিলা বিশ্ববিদ্যালয় কলেজ, ডিগ্রি ফার্স্ট ইয়ার। আমি ইন্টারমিডিয়েট সেকেন্ড ইয়ার, ও ডিগ্রি ফার্স্ট ইয়ার। ও কিন্তু আমার সিনিয়র। ও সিনিয়র। ও সিনিয়র। ও জানতো এটা? হ্যাঁ, ও জানতো। ওকে। ও আমার ক্লাসমেটই, বাট ওই যে আমার 1 বছর গ্যাপ হওয়ার কারণে ও আবার সিনিয়র হয়ে যায়। তো মিরপুর শালি গেটে দাঁড়ালাম। আমি আসলাম, কে আমি আসলাম, হাসান নামে একটা ফ্রেন্ড আসলো, আর একটা ফ্রেন্ড আসলো হিন্দু, সুমন। এই 3 জন ফ্রেন্ড আসলাম। আসার পরে শালি কলেজের অপোজিট পাশে দাঁড়িয়েছে সকালবেলা। ও আমার টাইম দিছে। ও আমি জানি ও অলওয়েজ বরকা পরে। ওর লাইফে ওই দিনই ফার্স্ট যে কিনা বরকা ছাড়া বেরোইছে। ওর বাবা মার আবার সন্দেহ করার কিছু কারণ ছিল, কারণ ও ছোট থেকে বড় হয়েছে, প্রাইমারি পড়ছে একটা মানে ওই যে শিফটিং, মেয়ে আলাদা ছেলে আলাদা, ওই শিফটিং মানে। আর হাই স্কুল পড়ছে গার্লস হাই স্কুল, ইন্টারমিডিয়েট গার্লস কলেজ, ডিগ্রিতে পড়তেছে তাও গার্লস কলেজ। এই কারণে যে ওর তো ছেলে বন্ধু থাকার কথা না, এই কারণে ওনাদের সন্দেহটা ছিল। পরে আইসা দাঁড়াইলাম, ফোন দিলাম, ও বের হলো। ওর লাইফে ফার্স্ট ওই দিনে ও বরকাছাড়া বেরিয়েছে। বেরোর পরে আমি ওর ফোন দিচ্ছি। এখন ওইখানে আরো 3টা ছেলে ছিল গেটে। আমরা আসছি সাভার থেকে মিরপুরে। এখন একটা মেয়ের ব্যাপারে একটা আর মোটামুটি একটু তো জানি যে কে ও, হয়তো আননোন একটা মেয়ে, হয়তো ওর বন্ধু বান্ধব রাখতে পারে কোনো কিছু করার জন্য। পরে যখন 3টা ছেলে দেখতেছি, ও আমরা দেখছি ও 3টা বেরিয়েছে, ফোনে কথা হইতেছে। দেখছি ছেলে, ওরা ছেলে 3টা জিজ্ঞেস করছে যে আপনি কি শ্রাবণ? ছেলে 3টা বলছে হ্যাঁ। ও আপনার কাছে রাস্তায় পারে। আমি দেখছি কথা বলতেছে ওই ছেলেদের সাথে। এটা হলো আমার মাথায়। পরে আমি ফোন দিয়ে ইচ্ছা মতো রাগানি করছি যে তুমি আমাদের আসতে বলে আবার তোমার ফ্রেন্ড আসতে বলছো। এখন ওই ছেলের আবার লাস্টে বলছে যে না আপু, আসলে আমরা শ্রাবণ, আমরা অন্য ফান করতে গিয়ে বিষয়টা সিরিয়াস হয়ে গেছে। পরে ও বলতেছে যে আমি তো ওদের চিনি না, আমি জিজ্ঞেস করছি যে তুমি আপনার শ্রাবণ কিনা। পরে ও আবার কি করছে, ওই রিক্সা রাগ করে রিক্সা ভিতরে যায়, বরকা পরে বেড়ে রিক্সা উঠছে না, ওই ছেলেগুলো জিজ্ঞেস করতেছে আপু প্লিজ একটু কথা। ও আবার না করতেছে। আমরা আবার ভাবতেছি টাটা দিতেছে। এই যে পরে ও যখন রিক্সা উঠছে তখন তোর এই ফোন মানে কল দিয়ে অনেক ঝাড়ার পরে শেষে বলতেছে তুমি কই? আমি তোমার দেখতেছি। কয় তুমি আজকে ঠিক আছে, আজকে যা হয়েছে অ্যাক্সিডেন্ট। পরে ও ভুলটা বুঝাইলো, আমার ভুলটা আমি ওর বুঝাইলাম। পরে বল ঠিক আছে যাও, আজকে যাও, অনেকদিন দেখা। আমি কই না, দেখা তো আজকে করবোই। পরে কেউ করবা? আমি কই করবো, তুমি কই আসছো এটা বলো, আমি আসতেছি। কয় তুমি আমার বাসায় এসো। পরে সেই করলাম, ওইখান থেকে রিক্সা নিলাম, রিক্সা নিয়ে গেলাম পীরের বাগ, মধ্য পীরের বাগ। ও আসলো, ও গেট খুলে বের হলো। ওর বাসা বের হওয়ার পরে ওর মানে দেখার পরে আসলে অন্য একটা ভালো লাগলো। তো আমি গেছি। আমি যাওয়ার পরে ও আমারে দেখছে, ওর মা বেরিয়ে আসছে, ওর মার সাথে পরিচয় দিচ্ছে আমার ফ্রেন্ড। ওই মুহূর্তে পরিচয় দেন আমি সেই সাভারের শ্রাবণ, বলছে আমার বান্ধবী বড় ভাই। তো দেখা করে চলে গেলাম। ও আমার জন্য একটা গিফট ছিল, একটা শোপিস, ওইটা দিল। আমি ওর জন্য একটা সিম নিছিলাম, সেই সিমটা ওর দিলাম। দেওয়ার পরে চলে গেলাম। চলে যাওয়ার পরে ফোনে কথা, ওইখান থেকে বের হয়ে রিক্সা ওঠার পরে ফোনের কথা বলার পরে যে হলো তেজগাঁ এয়ারপোর্টে ঢোকার পরে যে সমস্ত প্রদর্শনী, যতক্ষণ কথা বলো ততক্ষণ শুধু কথা ঘুরতেছি আর ওর সাথে ফোনে কথা বলতেছি। তো এক পর্যায়ে ওর মা ওর সাহস করে ফেললো। ওর মারে বলে আম্মু এই সেলটাই সেই সাভারের শ্রাবণ। বলার পরে বলতেছে ওর আম্মু ওর কি করছে, ওকে থাপ্পড় দিচ্ছে। থাপ্পড় দেওয়ার পরে ওর লাইফে ফার্স্ট ওই দিনও একটা থাপ্পড় খায়। থাপ্পড় খাওয়ার পরে ও কি করছে, কাছে একটা কি জানি গ্লাস ছিল না বোতল ছিল, বাইঙ্গা ও কি করছে, ওর নিজের হিট করতে গেছে। পরে আম্মু এইটা দেখার পর সাথে ওর আম্মু থাপাটা ধইরাই ফোন দিছে আমারে, তোমার জন্য আমার মেয়েটা আজকে মরতে পড়ছিল। পরে সে বললাম যে আসলে আপনারা যদি ভুলভাবে করেন তাহলে কি হবে। তা আমার ওর মাত্র ফ্রেন্ডশিপ, আর আপনি বলতেছেন অ্যাফেয়ার, তো এই জন্য তো। বড় কি করলো, ওর রাতে ওর আব্বু আসছে, ওর আব্বুরে এই ঘটনাটা বলছে যে তোমার মেয়ে তো আজকে মরতে পড়ছিল ওই ছেলেটার জন্য। পরে ওর আব্বু আমার ফোন দিল যে দেখো বাবা, যদি তোমাদের সম্পর্ক থাকে তাহলে তোমার আব্বু আমার আসতে বলো, আমরা কথা বলি।
পরে ওর আব্বা আমার সাথে যতবার কথা হয়েছে আমি একটা কথা বলছি যে আমার 2টা হাত 2টা পা 2টা চোখ নিজের মেধা তো ছাড়া আমার আর কিছুই নাই, আমি দিন আনি দিন খাই এরকম একটা ফ্যামিলি ছেলে। তা আমার যা ডিটেল সব শুরুতে বলছি। তারপরে ওরা বলতেছে যে আসতে পারে। আমি বলছি আমার আপনার মেয়ের সাথে আমার অ্যাফেয়ার নাই, আর অ্যাফেয়ার যেদিন আপনার মেয়ে যদি এই সম্পর্কে আসতে হবে সেদিন আমার আপনার মেয়ের সাথে সম্পর্কে থাকবে না। আমি জানি তেল আর পানি কখনো এক হয় না। তো আমি ওর পছন্দ করলে এটা বলতে সাহস পেতাম না, কারণ ওর আর আমার পজিশন জন্য। তো এক পর্যায়ে ওই দিন রাতের বেলা ওর বাবা ওরে অনেক মানে করে অনেক বকাবকি করে, অপমান করে। পরে শেষে বাবা মেয়ের তর্কের এক পর্যায়ে ও বলে ফেলে যে ঠিক আছে, শ্রাবণে এই মুহূর্তের আগ পর্যন্ত ছিল আমার ফ্রেন্ড, কিন্তু এখন থেকে শ্রাবণকে আমি আমার লাইফ পার্টনার হিসেবে ভাবা শুরু করলাম। পাল্লা ঠেকায় খুব জেদি ছিল। তো আমার রাতের বেলা মেসেজ দিল যে আমি বাসায় চলে আসবো, তুমি কেমন গ্রহণ করবে? পরে আমি আমার বলছি যে হ্যাঁ গ্রহণ করবো, ফ্রেন্ডের বাসায় আসতে পারে। আইসা আমি হয়তো তুমি তোমার অবস্থান ভালো, আমি গরিব, তো কি হয়েছে, আমার স্তরে যতটুকু রাখা যায় আমি ওই রাখবো, তারপর চলে যাবে। কয় না আমি তোমাকে বিয়ে করবো, আমি কই সম্পর্ক তো এখানেই শেষ। সেটা ছিল ডিসেম্বরের 22 তারিখ। পরে বললাম যে সম্পর্ক তো এখানেই শেষ, কন্ডিশন কিন্তু আমার একটাই ছিল, তোমার 3টা ছিল, আমার একটাই ছিল। এদিকে আমি কিন্তু আমার সব ছেড়ে দিছি, আপনার শুধু স্মোকটা বাদ দিয়ে বাকি সব ছেড়ে দিছি। ভালো হয়ে গেছেন, ভালো মানে বাজে কোনো ছেলেপের সাথে আমি মিশতেছি না আমি টোটালি। এদিকে একটা জব শুরু করছি, মানে টোটালি মানে ওর সাথে এই যে এই 15 দিনের ভিতরে আমি জবের জন্য ট্রাই করতেছি, আমি নিজে চেঞ্জ করে ফেলছি। তো ও আমার যখন অফারটা করলো তখন আমি কি করলাম, আমি পলাশ ওই ফ্রেন্ডে বললাম, আর একটা সিনিয়র ভাবি ছিল, ভাবিরে বললাম। এখন ও আমার টার্গেট 2 দিনের আলটিমেটাম দিচ্ছে, 24 তারিখ আমাকে বলতে হবে যে ইয়েস অর নো, আর নো হইলে ও হয়তো সুইসাইড করবে, এরকম কিছু হুমকি দিয়ে ফেললো। পরে 2 দিন অনেক চিন্তা করে পরে সবাই বুঝাইলো, দেখ একটা মেয়ের অন্তত বাঁচা আগে, মেয়ের অন্তত বাঁচানো দরকার, তুই ইয়েস বল, তারপর একটা কন্ডিশন দিয়ে দে। পরে ওর ইয়েস বললাম, ইয়েস বলার পরে এটা ছিল হলো 2004 সালের ডিসেম্বরের 24 তারিখ ইয়েস বললাম। পরে ওরা বললাম ঠিক আছে, আমার কন্ডিশন আছে। কি কন্ডিশন? 2010 সাল পর্যন্ত আমার সময় দিতে হবে, 6 বছর আমার সময় দিতে হবে, আমি অন্তত তোমার 2 বেলা ডাল ভাত খাওয়াইতে পারি, এরকম একটা অবস্থা। আমি বললাম ইয়েস, কিন্তু কন্ডিশন একটাই, 2010 সালে 24 ডিসেম্বর আমরা বিয়ে করবো, হয় ফ্যামিলি মতে, আদারওয়াইজ অমতে। তো এইভাবে করতে করতে ওর সাথে খুব ভালো রিলেশন শুরু হলো। আমি একটা জব নিলাম, জব নিয়ে চলে গেলাম কুমিল্লা। এদিকে আমি তখন ওর পুরানো শুরু করলাম, যা ওর ভালোবাসা কতটুকু সত্যি। আমি কিন্তু 1 সপ্তাহ ফোন অফ রাখতাম, 1 সপ্তাহ ফোন খোলা রাখতাম। ও কি করতো, আমার বাসার আব্বার নাম্বার জানতো, ও কি করতো আমার নাম্বার অফ পাইলে আব্বারে ফোন, তো রাতের বেলা আব্বার সাথে ফোন দিয়ে আব্বারে বাবা কানাডি করতো, অনেক কানাডি করতো যে বাবা ও তো এরকম, আমার আব্বারে বাবা বলতো যে বাবা ও তো এরকম আমার অনেক আমার সাথে কথা বলে না, আপনার সাথে কথা হয়েছে? পরে বলতো যে কথা হয়েছে। পরে আব্বাও এগুলা মোটামুটি হয়ে গেল, বিরক্ত হয়ে গেল। আব্বা আমার একদিন ফোন দিল যে তুমি কই? আমি কই আমি কুমিল্লায়। কয় তাড়াতাড়ি চলে আসো, কথা আছে তোমার সাথে। আসলাম, আসার পরে বললো যে ওর সাথে সম্পর্ক রাখো না, কারণ ওর যে অবস্থা, কোন সময় কোন অ্যাক্সিডেন্ট করে ফেলবো, পরে তোমার জীবন সমস্যা। পরে ওর যে অনেক পাগলামি করতো, ওর একটা ফ্রেন্ড আছে নাজু আপু অবশ্য অনেক সাপোর্ট করতো। নাজু আপু অবশ্য আমার 1 বছর, ওনার আমি আপুই বলতাম, আমার 1 বছর সিনিয়র ছিল ওই বয়সে, ও আবার আমার সেম বয়স ছিল। তো নাজু আপু ফোন করে বলতো যে তোমার ভাই এগুলা করে নাজু আপু আমার ভাই বলতো। পরে নাজু আপু আমার বলতো যে ও তো তোমার ছাড়া বাঁচবে না, তুমি এক কাজ করো, তোমরা নিজেরা বিয়েটা করে রাখো, হয়তো পরে এটা ফ্লাশ করো। কিন্তু ও তোমাকে বিশ্বাস করতে পারতেছে না, কারণ বিশ্বাস করতে পারতেছে না এই কারণে, কারণ তোমার অতীতে অনেকগুলো অ্যাফেয়ার ছিল, তুমি 2 দিন পর অ্যাফেয়ার করছো। এখন ও তোমাকে বিশ্বাস করতে পারতেছে না এই কারণে যে তুমি আবার 2 দিন পরে কার সাথে সম্পর্ক করে ফেলো, এই জন্য ও ভয় পাইতেছে। পরে শেষে আমি বললাম যে না, ওর তো আমি বলছি যে ওই শেষ, ওর পর আর কেউ কোনো অ্যাফেয়ারে যাবো না। পরে এটা বুঝাইতে পারি না, পরে আসলাম, আইসা অনেক বুঝাইলাম, বোঝানোর পরে বুঝেই না, খালি কান্নাকাটি করে এরকম। পরে 2006 সালে মার্চের প্ল্যান হলো, 2006 সালে মার্চের 1 তারিখ আমরা বিয়ে করবো, কন্ডিশন আছে, বিয়ে করে আমি আমার মতো চলে যাবো, ওর মতো বাসায় চলে যাবে, শুধু ওর স্যাটিসফ্যাকশনের জন্য বিয়েটা করা। তো আবার ওর বুঝাইতে পারলাম, ওর পাগলামি বন্ধ করার জন্য রাজি হইলাম। আবার মোটামুটি 2 দিন বোঝানোর পরে বুঝলো যে না এখন করবো না, আরো কিছুদিন যাক।
আবার পরে 1 তারিখে বিয়ে করলাম না, গেলাম আবার কুমিল্লা। তো একদিন রাত 3টার সময় আব্বা আমার ফোন দিছে, ফোন দিয়ে তো আব্বা মানে অনেক গালাগালি। পরে আসলাম, তারপরের দিন সকালবেলা স্ট্যান্ড বাই চলে আসলাম। আইসা পরে বলতেছে হয় মেয়েরে বিয়ে করো, আর নাহলে মেয়ের সাথে টোটাল সম্পর্ক বাদ দাও। আপনার বাবা বলছে এটা? কারণ এই মেয়ে যে কোনো মুহূর্তে অ্যাক্সিডেন্ট করে। কারণ আব্বারে মনে করেন রাত 1:30-2টার সময় ফোন দিত। পাগল হয়ে গেছে, যেটাকে বলে ক্রেজি হয়ে যাওয়া। ক্রেজি বলতে ওই যে ওর সমস্যা হলো মানে এই রিলেশনে তো কখনো যাইতে পারে না, সে ফ্রেন্ডশিপে যাইতে পারে না একটা ছেলের সাথে, কারণ ওই যে টোটালি সব খুব কনজারভেটিভ ছিল। হ্যাঁ, এখন না পেয়ে পাইছে। আর ওর আমার ও যেটা বলতো যে ওর সবচেয়ে বেশি আমার ভালো লাগছে যে আমি আমার সব সত্যি কথাগুলো ওরে বলছি, ভালো মন্দ সবকিছু ওরে বলছি। এই জিনিসটা ওর কাছে বেশি ভালো লাগতো, এই জন্য আরো বেশি ক্রেজি হয়ে যায়। তো ওর আমি বলতাম ওইখানে চলে আমি আসলাম, আসার পরে আব্বা বললো, পরে ওর সাথে কথা বললাম, কথা বলার পরে বললো ঠিক আছে। পরে আমরা 2006 সালে জুলাই 3 তারিখে বিয়ে করলাম। আচ্ছা, জুলাই 3 তারিখে বিয়ে করলাম। বিয়ে করার পরে বিয়ে করলাম সাভার বাজার রোডে একটা কাজী অফিসে। ওখানে ছিল আপন নামক একটা ফ্রেন্ড। ওর ফ্যামিলির কেউ ছিল না? না। বিয়ে করে পরে ও তো চলে গেছে সাভারে, ওরে নিয়ে। তখন আমি আমার আব্বারে ফোন দিলাম, আমার আব্বা কিন্তু আমার ইন্সপায়ার করতেছে। বাট বিয়ে করার পরে যখন জাহাঙ্গীরনগর গেটে আমরা বাইকটা ব্রেক করলাম, ব্রেক করে আমি বাইক থেকে নাইমা আব্বার ফোন দিলাম যে আব্বা আমাদের ও তো চলে আসছে, আমি ওর বিয়ে করে ফেলছি। এখন আমি এদিকে আবার নাজপও বললো যে ওর বাবা মা মিরপুর থেকে মুভ করছে, সাভারে যাচ্ছে, সাভার থানায় যাইতেছে। এই জন্য আমি আবার আব্বারে বললাম যে আব্বা ওনারা তো আসতে পারে, তুমি একটু সেভে থাকো। আব্বা আমার বলে ফেললো যে আমার যদি কোনো সমস্যা হয় তাহলে আমি কিন্তু তোমাকে ত্যায্য করতে বাধ্য হবো। আমার বলি ওর বাবা কিন্তু আমরা একটা অফার করছিল যে ওদের বাসায় থাকতে হবে, ঘর জামায় থাকতে হবে, তাইলে উনি সম্পর্ক মাইনে নিবে। আমি ওর বাবার অনেক অপমান করছিলাম এই কথাটা বলার কারণে। পরে শেষে ও বললো যে ঠিক আছে, পরীক্ষা শেষ, এখন আমি আসবো, কোথায় রাখবা? আমি বাবা মার সাথে থাকবা? কয় না, আমি তোমার বাবা মার সাথে থাকতে পারবো না। আমি কেন? কয় না, আমি ওনাদের সাথে টোটালি থাকতে পারবো না, তুমি তোমার ইনকামের টাকা সব তাদের দিয়ে দেও, প্রয়োজনে আমি কিছু করবো, আমার টাকাও তাদের দিয়ে দেও। আপনি সেটা মেনেছেন না মানেন নাই? পরে যখন এই কথা বললো যে আমি তাদের সাথে থাকতে পারবো না, কারণ আর বাবা মার কারণে ওর জীবনে এত কষ্ট, এত মায়ের এত কষ্ট, এই জন্য থাকবে না। হ্যাঁ, আগে তো বাবা মা বলে ওই জিনিসটা সে শেল্টারটা চেয়েছিল, শেল্টারটা দেয় নাই এই কারণে। হ্যাঁ, পরে বলার পরে সে বললাম সরি, আমি আসলে পারতেছি না, তুমি তোমার পথ দেখো, আমি আমার পথ দেখি। কারণ যেহেতু তোমার বাবা মা চাইতেছে না, আর আমি পৃথিবীর কোনো কিছু বিনিময়ে আমি আমার বাবা মার কষ্ট দিতে পারবো না। ফাইন, সো ইট ইজ দ্য এন্ডিং অফ দ্য স্টোরি। যতদূর বুঝি এখানেই আপনার গল্পটা শেষ হয়েছে। এরপর আর যোগাযোগ হয়েছে ওনার সঙ্গে? কিন্তু আপনারা এখানেই আপনারা মানে স্টিক আছেন, আলটিমেটলি আপনাদের লাইফে আর নতুন করে এক হওয়া হয়নি? হয়েছে না, আমি চাইনি, ও চাইছে, আমি চাইনি। ওর কি বিয়ে শাদী হয়ে গেছে? ও বিয়ে হয়েছে। ওর বিয়ে হয়ে গেছে? হ্যাঁ, বিয়ে হয়েছে। ও বিয়ে হওয়ার পরে ওর সংসার মানে নষ্ট হয়ে যায়। ওর হাজবেন্ড আমার নাম্বার পেয়েছিল, ওর হাজবেন্ড আমার ফোন দিছে, ও বিয়ে হয়েছে, ওর লুকায় বিয়ে হয়েছে। আমি বিয়ে করছি, আমার বিয়েটা আমি। আপনারও বিয়ে হয়ে গেছে? আপনার ওয়াইফ জানে গল্পটা? হ্যাঁ, আমি আমার ওয়াইফকে টোটালি একবারে সব বলছি। আপনার বিয়ে হয়েছে কতদিন যাবত? বিয়ে করছি 2009। 2009? আমার 11 বছর চলছে সংসার। এখন কি 2009 সালের ফেব্রুয়ারি 8 তারিখ ওর সাথে লাস্ট কথা হলো। 10 বছর সংসার। হ্যাঁ, 2008 সালে ফেব্রুয়ারি 8 তারিখে ওর সাথে কথা হলো, 9 তারিখে আমি বাসায় বললাম বিয়ে করবো। সংসার জীবন কেমন আপনার? সংসার জীবন ভালো চলছে? সবাই জানে খুব ভালো আছি। সেটাই ভালো থাকুক। এই জায়গাটায় আমরা বরং আর টোকা না দিই, যেহেতু আপনারা সংসার জীবনে আছেন। আপনার কোনো বাচ্চা কাচ্চা আছে? হ্যাঁ, আমার একটা স্বপ্ন আছে। বাচ্চা কাচ্চা আছে? একটা মেয়ে। এই স্বপ্ন। বয়স কত? ওর বয়স 9 বছর। তো এই গল্পটা আপনি আজকে লাখ লাখ মানুষের সামনে কেন বললেন? খুব ছোট করে যদি আপনাকে বলতে বলি। আমি ওকে ভালোবাসি। ও সবসময় বলতো যে আমি ওকে ভালোবাসি না, কিন্তু এই জিনিসটা কোনো প্রুভ করতে পারি নাই। কিন্তু ও এখন বুঝতে পারছে যে আমি সত্যি ওরে ভালোবাসতাম। না, কিন্তু আমি যদি জীবনের জায়গাতে আসি, 10 বছর ধরে ওই গল্প, ওই ফিলিংস এর জায়গাটা হয়তো ভাটা পড়ে গেছে, ওই জায়গাটা হয়তো এখন আর ওরকম নাই। বাচ্চা কাচ্চা হয়ে গেছে আপনাদের, ওরও হয়েছে, সংসার জীবনে দূরত্ব তৈরি হয়েছে। এই ঘটনাগুলো থেকে জীবনে একটা শিক্ষা নিশ্চয়ই আপনি পেয়েছেন। সেই শিক্ষাটা আসলে কি? শিক্ষা আমার ভুল ছিল। ভুল বলতে? ভুলটা কোনটা? আমার ভুল ছিল অনেকগুলো ভুল ছিল। আমি প্রথমে যে আমার ক্লাস 8 পর্যন্ত যেখানে ছিলাম ওইটা যদি কন্টিনিউ করতাম, সেটা অন্য হিসাব। ভুলের জায়গাটা আপনি কোনটাকে দেখছেন? কোনটা ভুল? আমরা তো এরকম ঘটনার মুখোমুখি সারা জীবন জুড়েই হই। এটা হলো দুইটা জিনিস। একটা হলো আমি হয়তো আমার বাবা মার কষ্ট দিতে চাই না, এক। দ্বিতীয়